লোকে যখন ভোটটা দেয় না, খুব ডিস্টিংটিভলি হয় জেতাতে ভোট দেয়, নয় হারাতে ভোট দেয়। বিধানসভা ভিত্তিক কিন্তু ইকুয়েশন চেঞ্জ করতে শুরু করছে এই এসআইআর এর উপর নির্ভর করে। বিজেপি এটাই চেয়েছিল। আমি যদি আজকে নাগরিক না হই, আজকে হয়তো সমস্যা হবে না, 1 বছর বাদে আমার কেওয়াইসি যখন করতে যাবো ব্যাংকে, তখন আমার আধার কার্ড লিঙ্ক আপ হবে না, তার সাথে প্যান কার্ড লিঙ্ক আপ হবে না, আমার অ্যাকাউন্টে আমার কোনো অ্যাক্সেসই থাকবে না ব্যাংকে, আমি একটা সম্পূর্ণ বেনাগরিক হব। এই জিনিসটা আমেরিকায় আছে। এই নরেন্দ্র মোদী গভর্নমেন্ট যে কাজটা করছে সেই পদ্ধতিতেই করছে, অর্থাৎ তুমি দেশে থাকবে, ভার্চুয়ালি তুমি কৃতদাসের মতো কাজ করবে। তোমার কি মনে হচ্ছে ভোট পিছবে? তখন কি রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যাবে? অবশ্যই সেন্ট্রাল গভর্নমেন্ট, হোম মিনিস্ট্রি এই পুরো প্রেক্ষাপটটা মাথায় রেখেই কিন্তু এই গভর্নরকে চেঞ্জ করেছে। এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গের যে অবস্থা, তাতে কি তারা স্বাভাবিকভাবে জিততে পারবে এই আশা করতে পারছে না বলে এই ধরনের অন্যান্য অস্ত্রগুলোকে ব্যবহার করার চেষ্টা করছে? সাধারণ লোক, গরিব মানুষ, রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, স্কুলে পড়ায়, কলেজে পড়ায়, বেকার ছেলে, সিপিএম, কংগ্রেস, তৃণমূল, সবাই এই এত মানুষের নাম বাদ চলে গেছে বলে একটা হাউতাস করছে, কি করে তোলা যায়, সবাই আতঙ্কিত। বিজেপি কোনো কথা বলছে, চুপ করে বসে আছে। মোটামুটি কলকাতার কোন কোন অঞ্চলে ভারতীয় জনতা পার্টির শক্তি বেশি বলে তোমার মনে হচ্ছে? এখন যা পরিস্থিতি করে দিয়েছে ভোটার লিস্টে, তাতে অবাঙালি খুব একটা বাদ যায়নি, তাতে বাঙালি প্রচুর বাদ গেছে, গরিব মানুষ বাদ গেছে। ফাইট ইজ ভেরি টাফ, কারণ ইলেকটোরেটটাই বদলে যাচ্ছে। বিজেপি চলে এলে এই সিপিএম পার্টিগুলোর কোনো অস্তিত্ব থাকবে না। মূল শত্রু কারা? কংগ্রেস আর কমিউনিস্টরা। এই ইলেকশন ম্যানেজাররা কতটা ইম্প্যাক্ট ফেলে একটা রাজনৈতিক দলের কর্মকাণ্ডে এবং তার রেজাল্টে? তৃণমূল শুধু আইপ্যাকের উপর ডিপেন্ডেন্ট যদি হয়, তাহলে তৃণমূল বিরাট ভুল করতে চলেছে। বাংলা বাঁচাও যাত্রায় আমি গিয়ে দেখলাম একদম মানে কুশমন্ডির গ্রামে গিয়ে মীনাক্ষী হিন্দিতে কথা বলছে। তারা যে 2-3 জনের উপর নির্ভর করছে, তারা অ্যাকচুয়ালি ভোট বৈতরণী পার করার লোক নয়। কোন 2-3 জন? হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু টাইম অ্যান্ড টাইড পডকাস্ট উইথ সৌরভ। এসআইআর এর লিস্টে নাম উঠেছে? আচ্ছা, যদি নাম না উঠে থাকে তাহলে কি হবে? ভোট দিতে পারবেন নাকি পারবেন না? এবারে সঠিক সময় ভোট কি হবে? এই সমস্ত বিষয় নিয়ে কথা বলবো আজকের অতিথি, জনপ্রিয় সাংবাদিক প্রসূন আচার্যর সঙ্গে। প্রসূনদা, ওয়েলকাম টু দ্য শো। নমস্কার। নমস্কার। তুমি আমাকে প্রথমত বলো, তোমার কি মনে হচ্ছে ভোট পিছবে? প্রথম কথা হচ্ছে, এখানে দুটো অপশান। নাম্বার 1 হচ্ছে, যদি এই অ্যাডজুডিকেশন অর্থাৎ বিচারাধীন 63 লক্ষ বা 61 লক্ষ যাই বলা যাক না কেন, সেই তাদেরকে বিচারটা পুরো না করেই, তাতে কতজনের নাম বাদ গেল সেটা পরে, কিন্তু দেখতে হবে। যদি তাদেরকে পুরোটা ইনকমপ্লিট অবস্থায় ভোটে যায়, ডেট ডিক্লেয়ার হবে, তো ডেট ডিক্লেয়ারের পরে লাস্ট ডেট অফ নমিনেশন যেদিনই হোক না কেন, তার মধ্যে যদি না হয়, তাহলে অবভিয়াসলি কেউ না কেউ আদালতে যাবে, আমাকে বিচারাধীন রেখে কেন ভোটে যাওয়া হলো, তাহলে সেটাকে ক্লিয়ার করতে হবে। এবার সেটাকে ক্লিয়ার করতে যে স্পেসে হচ্ছে, যে প্রক্রিয়ায় হচ্ছে, আমি সরাসরি এআরও যারা বিচারকদের সাথে প্রতিদিন ডিল করছে নর্থ বেঙ্গল এবং দক্ষিণবঙ্গে, তাদের সাথে গত 2 দিন ধরে আমি হিসেব নিচ্ছিলাম কত গতিতে এগোচ্ছে। তারা বলছেন যত দ্রুতই হোক 45 ডেজ, আরও মানে 50-52 দিন লাগবে এই পুরো 60-62 লাখ হতে। কারণ হচ্ছে প্রতিদিন একজন বিচারক, প্রথম কথা প্রজিনি যেগুলো অর্থাৎ দাদু বা ঠাকুমার সাথে যাদেরকে করেছে সেগুলো কেউ হাত দেয়নি। এবার সেলফ যেগুলো অবজেকশন ছিল তারা ডকুমেন্ট দিয়েছেন, সেগুলোতে হাত দিচ্ছে, কিন্তু কোনো বিচারকই ডেলি 250 থেকে 270-এর বেশি ক্লিয়ার করতে পারছে না একদিনে। এইবার আমাদের রাজ্য থেকে যদি 350 বিচারক আসে, অন্য রাজ্য থেকে 200, তো 500 ইন্টু 250 এই গতিতে হওয়া সম্ভব, তাহলেও 45 থেকে 50 দিন লাগবে। এরপরে 6 নম্বর ফর্মে যাদের নাম বাদ গেছে তাদের আছে, তাদের নাম ওঠার ব্যাপার আছে। সুতরাং আইদার ভোট একেবারে এপ্রিল মাসের এন্ডে করতে হবে, করলেও অসুবিধে নেই। যদি 30 এপ্রিল করে বা 28 এপ্রিল করে, তাহলেও কিন্তু দেখতে হবে ওই লাস্ট ডেট অফ নমিনেশন অর্থাৎ এপ্রিল মাসের 15 তারিখের
পরে কিন্তু আর এগোনো যাবে না, মানে সেই অবধি তো কাজটা হবে। এবার হাতে কি সময় থাকতে 40 দিন, তাহলে অবভিয়াসলি রাষ্ট্রপতি শাসনের দিকে যেতে পারে। সেটা কেউ সুনির্দিষ্ট করে বলতে পারছে না যে রাষ্ট্রপতি শাসনে ভোট হবে না এই বিচারাধীন রেখে ভোট হবে। এটা একটা এমন অ্যাম্বিগুইটির জায়গায় রাজ্যের যিনি সিইও মনোজ আগরওয়াল তিনিও হাত তুলে দিয়েছেন, তিনিও পরিষ্কার বলতে পারছেন না। জ্ঞানেশ কুমার তিনি তার মতো করে একটা হিসেব করছেন। এই পুরো প্রক্রিয়াটাকেই এমন এক জায়গায় করে দেওয়া হয়েছে যেটা চটজলদি কোনো সমস্যার সমাধান নয়, আইনগত কারণেই নয়। ফলে আইদার যদি এই গতি বাড়ানোও যায়, বাড়াতে গেলেও তো একটা ডকুমেন্ট পড়তে তো সময় লাগবে একজন বিচারকের, তাহলেও ইন এনি কেস এটাকে ভোট হতে গেলে ওই একেবারে এন্ড অফ এপ্রিল, অর্থাৎ 30শে এপ্রিল এক দফায় হলো, বা 28শে এপ্রিল 2 দফায় হলো, 26শে এপ্রিল ওই সময় ভোট হবে। আর নয়তো ভোটটা পিছিয়ে নিয়ে যাওয়া হবে মে মাসে। এর বাইরে তো আর কোনো অপশান দেখা যাচ্ছে না। এবার ভোট যদি পিছিয়ে যায় এবং মে মাসে ভোট হয়, তাহলে সেক্ষেত্রে তখন কি রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যাবে? অবশ্যই, কারণ আমাদের 5ই মের মধ্যে ফরমেশন করতে হবে গভর্নমেন্ট। তারপরে কি অবস্থা থাকবে? তাহলে রাষ্ট্রপতি শাসন। সেন্ট্রাল গভর্নমেন্ট, হোম মিনিস্ট্রি এই পুরো প্রেক্ষাপটটা মাথায় রেখেই কিন্তু এই গভর্নরকে চেঞ্জ করেছে, যে রাষ্ট্রপতি শাসন এলে এমন একজনকে রাজ্যপাল করে পাঠানো হলো, রবিকে, যিনি অজিত ডোভালের ডেপুটি ছিলেন। এবং অজিত ডোভাল ভারতে সকলেই জানে যে ভারতে যদি 3জন বলা যায় ভারত চালাচ্ছে, 1 নম্বর নরেন্দ্র মোদী, 2 নম্বর অমিত শাহ, 3 নম্বর অজিত ডোভাল। তা তার ডেপুটি মানে কতখানি ঘনিষ্ঠ, ফলে পুরো প্রশাসনটাকেই তারা নিয়ন্ত্রণ করতে পারবে রাষ্ট্রপতি শাসনে। আচ্ছা, এর আগেও আরেকটা প্রভিশন আছে সংবিধানের, যে এই গোটা প্রক্রিয়াটাই এমন একটা গন্ডগোল হওয়ার একটা বড় সম্ভাবনা আছে আগামী দিনকে, যদি এই পেসে হতে থাকে। মালদা, মুর্শিদাবাদ, নর্থ দিনাজপুর, সাউথ 24 পরগনা এবং পার্ট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড হাওড়া অ্যান্ড বীরভূম, তাতে যে পরিমাণ লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে বৃহৎ অংশের একটা মুসলিম ভোটারদের পার্টিকুলারলি তাদেরকে বিচারাধীন করা হয়েছে উইথ গিভিং অল ডকুমেন্টস। ফলে যত দিন যাবে মানুষ তো মনে করতে শুরু করবে না যে আমার অস্তিত্ব কোথায়। আসলে আমারও একটা ভোট, গৌতম আদানিরও একটা ভোট, নরেন্দ্র মোদীরও একটা ভোট। আমার ভোটার কার্ড হচ্ছে আমাদের পরিচয়। ফ্যালাসিটা হচ্ছে এতদিন নিয়ে যেটা আমরা মাথা ঘামাইনি, ভোটার ইলেকশন কমিশন নাগরিকত্বের প্রমাণ করার দায়িত্ব তাদের না, এটা হোম ডিপার্টমেন্ট করবে। অথচ ভারতের যে মানে যে পিপলস রিপ্রেজেন্টেশন অ্যাক্ট, যার ভিত্তিতে 1952 সাল থেকে ইলেকশন হচ্ছে, তাতে পরিষ্কার বলা হয়েছে ভারতের নাগরিকরাই একমাত্র ভোটার হতে পারে। তাহলে অবভিয়াসলি আমার যদি ভোটার কার্ড না পাই আগামী দিনকে, তাহলে আমি ভারতের নাগরিক নয়, এই এতে পড়ে যাব। ভারতের যদি নাগরিক না হই, তাহলে আমার পক্ষে 2 দিন বাদে আধার কার্ডটা ব্লক হবে, 3 দিনের দিন প্যান কার্ডটা ব্লক হবে। তাহলে চেন, যেহেতু আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড 3টে লিঙ্ক করা হয়েছে, এবং এই লিঙ্কটা আমরা জানতাম না। এইবার যখন ইলেকশন কমিশন ডেড ভোটার, শিফটিং ভোটার এইটা করার সময় এআই ইউজ করলো, তখন তারা বলল যে আমরা যত সরকারি স্তরে, অর্থাৎ প্রতি বছর আমরা জানি সেপ্টেম্বর এবং জানুয়ারি মাসে ভোটার কার্ড সংশোধন হয়, তার বাইরেও আমরা দেখতে পাচ্ছি এতজন ডেট। কি করে দেখলো? তারা আধার কার্ডের মাধ্যমে এগুলো জানতে পারলো, তারা প্যান কার্ডের মধ্যে ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে জানতে পারলো। সেগুলো কিন্তু এতে ছিল না। মানে ইলেকশন কমিশনের কাছে অনেক লোক মারা গেছে, তারা তো আর, আমার বাড়ির কেউ মারা গেল, সাথে সাথে কি আমি ইলেকশন কমিশনকে চিঠি দিতে যাই এর কার্ড ব্লক করো? কার্ডটা কিন্তু লোকে রেখে দেয়, নানা কারণে কাজে লাগে, অনেকে ব্যাংকেও জানায় না। তার মানে টোটালটা লিঙ্ক আপ হয়েছে, এবং এই লিঙ্কটা আমাকে জওহর সরকার নিজে বলেছেন, তিনি যখন দায়িত্বে ছিলেন তখনই জানতেন। পরে একাধিক ইলেকশন যারা কমিশনে ছিলেন তারা বলেছেন, পরে আমি দেখেছি এনআইসি থেকে এই লিঙ্ক আপটা করেছে গভর্নমেন্ট, সকলে জানেও না। মানে আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড 3টে লিঙ্ক। ফলে আমি যদি আজকে নাগরিক না হই, আজকে হয়তো সমস্যা হবে না, 1 বছর বাদে আমার কেওয়াইসি যখন করতে যাবো ব্যাংকে, তখন আমার আধার কার্ড লিঙ্ক আপ হবে না, তার সাথে প্যান কার্ড লিঙ্ক আপ হবে না, এবং আমার অ্যাকাউন্টে আমার কোনো অ্যাক্সেসই থাকবে না ব্যাংকের। আমি একটা সম্পূর্ণ বেনাগরিক হব। মুশকিল হচ্ছে পশ্চিমবঙ্গের তথাকথিত কোট আনকোট বুদ্ধিজীবী, তথাকথিত কোট আনকোট কিছু
বেশি জানা সাংবাদিক, আমি তাদের অন্যভাবে বলছি না এখানে পডকাস্টে তাদের নাম করলাম না, তারা কিছু জানে না, মিথ্যে কথা দিনের পর দিন বলে চলেছে। আসামে আমি চোখের সামনে, আমি দীর্ঘদিন আসামে কাজ করেছি, যখন এই এনআরসি এটা হচ্ছিল তখন লোকের মধ্যে মনে হচ্ছিল যে কিছু মিয়া মুসলিম অর্থাৎ বাংলাদেশ থেকে আসা কিছু মুসলিম বাদ পড়বে, কিন্তু দেখা গেল এনআরসি হলো 19 লক্ষ লোকের নাম বাদ চলে গেল। তার আগে ছিল ডি ভোটার। আসামে গিয়ে আমি প্রথম জানতে পারলাম যে আধার কার্ড নেই। আমি বাড়ি ভাড়া নিতে গেলাম 2017 সালে, কোনো আধার কার্ডের ব্যাপারই নেই, আধার কার্ড নেই। আমি তো আশ্চর্য হয়ে গেলাম, বলে এখানে আধার কার্ড হয়নি, এখানে ভোটার বলে অমুক লোক ডি ভোটার। আই হ্যাভ ফার্স্ট লার্ন দিস ওয়ার্ড ডি ভোটার, অর্থাৎ ডাউট ভোটার। এবং তার মধ্যে লাখ লাখ বাঙালির ডি ভোটার, নামের পাশে ভোটার কার্ড বেরোয়, মানে এতে নামের পাশে ডি লেখা থাকে, তারা ভোট দিতে পারে না। তো এই রকম 19 লক্ষ মানুষকে যখন ফাইনাল এনআরসি হলো, তারা ডি ভোটার হয়ে গেছে। এবং তার মধ্যে 12.5 লক্ষ হিন্দু, অনলি 6.5 লক্ষ মুসলমান। এবং তাদের আজকে অত্যন্ত ক্রিটিক্যাল অবস্থা, তারা সরকারি তো কোনো সুবিধেই পায় না। সবচেয়ে বড় কথা হচ্ছে এদের সন্তানাদিরা কিন্তু আর ভারতের নাগরিক হিসেবে স্বীকৃত হবে না। ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাবে কি নিয়ে যাবে না সেটা তো পরেকার কথা। আজকে সংখ্যাটা দাঁড়িয়েছে 2 বছর আগে 19 লক্ষ, এর মধ্যে প্রচুর লোক বিয়ে শাদী করেছে, তাদের বাচ্চা কাচ্চা হয়েছে, তারা ভারতে বেনাগরিক হিসেবে জন্মাবে। এই যে কনসেপ্ট বেনাগরিক, এই কনসেপ্টটা তথাকথিত ওই কোট আন কোট বাংলার বুদ্ধিজীবী মহল এবং শিক্ষিত ভার্চুয়ালি অশিক্ষিত মধ্যবিত্ত, আমি এদের এই মধ্যবিত্ত অশিক্ষিত মধ্যবিত্ত, তথাকথিত শিক্ষিত না, তারা জানেই না এই জিনিসটা আমেরিকায় আছে। প্রচুর হিসপ্যানিক, আমি নিজে আমেরিকায় গিয়ে দেখে এসেছি, যে তারা থাকে, তাদের কাজ করে, ব্যাংকে অ্যাক্সেস নেই, তাহলে তারা কি করে, তারা ডেলি ওয়েজে টাকাটা বাড়িতে রাখে। এটা ইসরায়েলে আছে। এই নরেন্দ্র মোদী গভর্নমেন্ট যে কাজটা করছে সেই পদ্ধতিতেই করছে, অর্থাৎ তুমি দেশে থাকবে, ভার্চুয়ালি তুমি কৃতদাসের মতো কাজ করবে, তুমি কোনো সরকারি সুবিধা পাবে না, তোমার বাড়ির কেউ সরকারি কাজ পাবে না, তোমাকে কি বাংলাদেশে ঠেলে পাঠাবে? কটা লোককে ঠেলে পাঠানো হয়েছে গত 6 বছরের মধ্যে? সাকুল্যে 12-13 হাজার 14 হাজার লোককেও বাংলাদেশে ডিপোর্ট করা হয়নি। সেই সংখ্যাটা তো কমতে কমতে 500 550 দাঁড়িয়েছিল, আবার 1000-1200 দাঁড়িয়েছে। সুতরাং এগুলো ফালতু কথা। ভারতে থাকবে বেনাগরিক হিসেবে থাকতে হবে, শুধু মুসলমান না, কত লাখ মতুয়াকে থাকতে হবে এই ভোটের পরে সেটা পরিষ্কার বোঝা যাবে। এটা খুব ভয়ঙ্কর এবং ইন্টারেস্টিং বিষয়। কিন্তু এই মুহূর্তে সিচুয়েশন যেদিকে আস্তে আস্তে ঘনীভূত হচ্ছে, তোমার কি মনে হয় যে এই এই প্রকৃতপক্ষে যে এই এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার আগেই বা সবে শুরু হচ্ছে সেই সময়ই বিজেপির নেতারা মোটামুটি বলে দিতে আরম্ভ করেছিলেন, যেমন শান্তনু ঠাকুর বলেছিলেন 1,25,00,000 নাম বাদ যাবে, শুভেন্দু অধিকারী 1,20,00,000 নাম বাদ যাবে, আগে থেকে বলে দিয়েছিলেন। মজার ব্যাপার হচ্ছে, এটা কোয়েন্সিডেন্স কিনা আমি বলতে পারবো না, ঘটনাচক্রে দেখা যাচ্ছে পরবর্তীকালে ওই এসআইআর এর প্রথম লিস্ট বেরোনোর পর সত্যি সত্যি ওই নাম্বারটা অ্যাডাপ্ট করে যাচ্ছে, অলমোস্ট 1,20,00,000 1,19,00,000 এইরকম একটা নাম্বার এসে দাঁড়াচ্ছে, যে সমস্ত মানুষের নাম ভোটার লিস্টে এখনো হয় অ্যাডজুডিকেটেড বা এখনো মানে শুনানি করে তাদের নাম তুলতে হবে। তোমার কি মনে হয় এইটা খুব স্বাভাবিক প্রক্রিয়া ছিল, নাকি এসআইআর আসলে যেটা তৃণমূল কংগ্রেস বলছে সাইলেন্ট ইনভিজিবল রিগিং, সেই ঘটনাটা ঘটছিল? সত্যি কথা বলতে কি, তৃণমূল কংগ্রেস ব্যাপারটা প্রথম থেকে বুঝতেই পারেনি। মমতা ব্যানার্জি প্রথম থেকে বলেছিলেন এসআইআর হতে দেবো না, এইসব ফালতু কথা। এসআইআর করার পদ্ধতিটা এলো কেন, এটা আমাদের প্রথম বুঝতে হবে। এসআইআর তখনই প্রথম কথা, আমাদের দেশে জনগণনা কবে থেকে হচ্ছে না? 2011-র পর হওয়ার কথা ছিল, 2021-এ হওয়ার কথা ছিল, করোনার জন্য হলো না। করোনা চলে গেল, বাংলাদেশ করে ফেললো, পাকিস্তান করে ফেললো, নেপাল করে ফেললো, শ্রীলঙ্কা করে ফেললো, ভারত করলো না। এটা অত্যন্ত পরিকল্পনা মাফিক করা হয়েছে। আসলে যেটা হয়েছে, যখন লোকসভাতে 240টা আসন পেল বিজেপি, তখন বিজেপি দেখলো যে এই পদ্ধতি যদি চলতে থাকে তাহলে আমরা অ্যাবসলিউট হব না। আরএসএস এবং বিজেপি, যেটা শুভেন্দু অধিকারী প্রকাশ্যেই বলছে, নিশিকান্ত দুবে বলছে, সকলেই বলে, অমিত শাহ যেটা সবাই জানে, হিন্দু রাষ্ট্র করতে যায় সংবিধান পরিবর্তন করে। এবার সংবিধান পরিবর্তন করতে গেলে কি করতে হবে? সংবিধান পরিবর্তন করতে গেলে প্রায় 2/3 মেজরিটি হতে হবে, লোকসভা আপার হাউস লোয়ার হাউসে বেশি হতে হবে, প্লাস মিনিমাম 16টা রাজ্যে তাদের অ্যাবসলিউট পাওয়ারে ওখান থেকে পাস করাতে হবে হিন্দু রাষ্ট্রের জন্য। সেইটা 2029-এর মোটো। এইবার এই প্রক্রিয়াটাকে করতে গেলে আমাকে এসআইআর করতে হবে। আচ্ছা, যদি এসআইআরটা সময় নিয়ে করা যেত,
তাহলে তো কোনো অসুবিধাই হতো না, কিন্তু সেটা করা হলো না। বিহারে যেভাবে দ্রুততার সাথে করা হলো, বিহারে এরা বুঝতেই পারেনি যে বিহারে অ্যাকচুয়ালি ৮০ লক্ষ লোকের নাম বাদ গেছে, এবং যারা রয়েছে, এবং আমি নিজে বিহার ইলেকশনের দিনকে, অন দ্য ডে অফ বিহার ইলেকশন পোল, সবচেয়ে বেশি যেখানটা এতে এসেছিল আনন্দ সিং মোকামা, আমি ওখানে গ্রামে ঘুরেছি গাড়ি নিয়ে, এবং আমি আশ্চর্যভাবে দেখছিলাম যে গ্রামের বউ সেই গ্রামে ২০ বছর ধরে ভোট দিচ্ছে, গিয়ে বলছে যে আরে আমার তো ছবিই মেলেনি, অন্য লোকের বউয়ের ছবি। তারা সব কিছু জানে, গিয়ে ফিরে আসছে যাদবরা, দলিতদের অন্য জায়গায় শিফট করে দেওয়া হয়েছে। এরকম কত যে বাদ গেছে, এটা আরজেডি তো ধরতেই পারেনি, কংগ্রেসও ধরতে পারেনি। অত্যন্ত পরিকল্পনা মাফিক এই ব্যাপারটা করা হয়েছিল, করে বিহারটাকে ম্যানেজড ইট। ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে একদম স্পেসিফিকভাবে বলি, যখন ৫৮ লক্ষের নাম বাদ গেল, ডেড, শিফটেড, ডিলিটেড ইত্যাদি, সেটা নিয়ে কারোর খুব বেশি আপত্তি ওঠেনি। প্রত্যেকটা বুথে, তাও সুপ্রিম কোর্টের নির্দেশে বুথে বুথে সামনে টাঙিয়ে দেওয়া হয় যে তোমার যদি নাম বাদ দেয়, তুমি যদি আপত্তি করো তাহলে চিঠি দাও। সেখান থেকে কিছু লোক আপত্তি করেছে। তখন এই লজিক্যাল ডিসক্রিপেন্সি বলে একটা অ্যাপ, সীমা খান্না যিনি এই ইলেকশন কমিশনের এই অ্যাপ এটার বসে আছেন দিল্লিতে, এনআইসিতে, ডিজি আইটি, তাদের মাথা থেকে বেরোয়, তারা এআই কমান্ড দেয়। অর্থাৎ শেখ যেরকম ১০ভাবে লেখা যায়, মোহাম্মদ ১০ রকমভাবে লেখা যায়। ডিসপিউট হয়েছে কোথায়, ব্যানার্জি, বসু, ভট্টাচার্য, চ্যাটার্জি, ওই রকম কিছু কিছু এআই কমান্ড দিতে শুরু করে, এবং দিয়ে এই খুব ইন্টারেস্টিং একটা ঘটনা। প্রথম থেকে বলা হয় বিএলওরা নাম আপলোড করেনি। এটা কারা বলে? বিজেপি বলে, সিপিএম বলে। বিএলওগুলোর সাথে আমি কথা বলে দেখেছি, আমার নিজের বিএলও কেন, অন্য বিএলও, তাদের তো কিছু করাই নি। তারা, আমরা যে ফর্মটা ফিল আপ করেছি, মোবাইলে তারা ছবিটা তুলে ওইটাকে আপলোড করেছে। এবার মোবাইলে ছবিটা যদি মোবাইল ক্যামেরা ভালো হয়, একটু ভালো ছবি উঠেছে, খারাপ হলে দুবার ছবি তুলেছে, প্রত্যেকে, সেখানে কিছুই করার নেই। আমি এয়ারোদের সাথে কথা বলতে গিয়ে আশ্চর্য হয়ে দেখলাম যে প্রথম দফায় ৫৮ লক্ষ যখন হয়ে গেল, হঠাৎ করে লজিক্যাল ডিসক্রিপেন্সি হলো এবং মাইক্রো অবজারভার ঠেলে দেওয়া হলো। তখন ২-৩ দিনের জন্যে এই যে অ্যাপ যেটাতে নথিভুক্ত করছে, সেটা গ্লিচ হয়ে যায়, অর্থাৎ আবঝা হয়ে যায়। অলমোস্ট এভরি জায়গায় অ্যাপ থেমে যায়। এবং এয়ারোরা বলছেন যাদের হাত থেকে ফাইনাল আমি ভোটার কার্ড পাবো, তারাই কিন্তু অ্যাকচুয়ালি অথরিটি। তারা বলছে আমরাই পড়তে পারছি না, হঠাৎ কী করে ঝাপসা হয়ে গেল। এরকম হাজার হাজার, কখনো লাখ লাখ অ্যাপ হয়, এটাকে একেবারে মাস্টার কম্পিউটার থেকে গ্লিচ করে দেওয়া হচ্ছে, ঝাপসা। এবার যখনই মাইক্রো অবজারভারে তো পড়া যাচ্ছে না, অথচ ৩ দিন আগেই সেটা পড়া গেছিল, করে তাদের নাম ঠেললো। এরা তখন লাখ লাখ মানুষ দৌড়ালো, সেই সংখ্যাটা বাড়তে বাড়তে দেখলাম ১,৪০,০০,০০০-৪৫ লাখে দাঁড়িয়ে গেল, এবং তাদের নাম পড়া যাচ্ছে না, পড়া যাচ্ছে না, কাগজ দাও, কাগজ দাও, কাগজ দাও, সব লাইনে কাগজ জমা করলো। এইবার তারা যখন কাগজ যেগুলো জমা করলো, সেই কাগজগুলোতে অদ্ভুতভাবে, প্রথমে যেটা বলা হয়েছিল ২০০২ সালে নাম থাকলেই হবে, সেটা হলো না। দ্বিতীয়ত বলা হয়েছিল তুমি ডোমিসিয়াল কিনা সেটা। ৩ নম্বর হচ্ছে তোমার জমি বাড়ির কাগজ পুরনো ৮৭ সালের আগে, সেগুলো কোনো মানে অ্যাপে আপলোড করার জায়গাই নেই, কারণ নেই, ওগুলো নিচ্ছেই না। এবং তারপরে ফিজিক্যাল ভেরিফিকেশানে আমাকে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ এবং রাঢ়বঙ্গের একাধিক এয়ারও বলেছেন খুব, এবং দে অল আর WBCS অফিসার সিনিয়র, এবং তারা কেউ তৃণমূলের না। তারা বলছে যে খুব ইন্টারেস্টিং ঘটনা, তারা যখন ডাকলেন লাইনে, ভেরিফাই করলেন, এবং করে শুনানির পরে হিয়ারিং দিয়ে নোট পাঠালেন ডিস্ট্রিক্ট মানে ডিআরওর কাছে, অর্থাৎ ম্যাজিস্ট্রেটের কাছে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, তারা ক্লিয়ার করে দিলেন না এর সব ক্লিয়ার আছে। সেটা এলো তো, আসার পর যখন ফাইনাল নাম তুলতে যাবে, তখন রাতারাতি হাজার হাজার নামে এই মাইক্রো অবজারভাররা অবজেকশন দিল, এবং এয়ারও তাদের চাকরি, এবং বলতে শুরু করলো একই সাথে বিজেপি এবং অন্যান্য দলের লোকেরা যে এয়ারওরা সব মমতা করছে। আরে মমতা তো ক্লিয়ার করলে মমতা সুবিধা হতো, মমতার হাতে আর এই ব্যাপারটা নেই। এইবার দাঁড়ালোটা কি, অবজেকশন তারা লিখেছে ডিসপিউট ডিনাইড, মাইক্রো অবজারভাররা নোট দিচ্ছে ডিসপিউটেড, এয়ারওরা তাদের নোট লিখেছে ডিসপিউটেড ডিনাইড, ইট ইজ অ্যাকচুয়াল। এই যে ঠেলা হলো, সেই ঠেলার মধ্যে মাইক্রো অবজারভারদের যে নোট, সেইটা দিয়ে বলা হলো না এগুলোকে নিতেই হবে, এবং তারা রাত্রি ফাইন মর্নিং উঠে দেখলো ৬৩ লাখ লোকের এই রকম ডিসপিউটেড বিচারাধীন, যেটা লজিক্যাল ডিসপ্লেসে বলছে, তাদের নাম পড়ে গিয়েছে।
এবং এখন এআরওরা বলছে যে দাদা বিএলওগুলো তো ছোটোখাটো, আমরা তো একটা গেজেটেড অফিসার, আমরা তো সরকারি আধিকারিক, আমাদের পেনশন আছে, আমাদেরই ফাইনাল দায়িত্ব যদি কেউ মামলা মকদ্দমা করে। আমরা যেভাবে হচ্ছি সেটা খুব মানে হেনস্থা হলাম, অপমানিত হলাম, সেটা হয়নি। তার থেকেও বড় একটা ঘটনা ঘটছে। ঘটনা হচ্ছে যে এই যে এখন তো ব্যাপারটা চলে গেছে বিচার বিভাগের হাতে, এখন তো প্রশাসনিকভাবে নেই, এইবার বিচার বিভাগ জজেদের হাতে। জজেরা ধরা যাক 300টা নাম পড়েছে, সারাদিন ভেরিফাই করে ও 100টা নাম বা 200টা নাম ক্লিয়ার করলো, আর ও 100টা নাম ক্লিয়ার করলো না। আমি ধরে নিলাম তাদেরকে 100টা নাম বাদ দিয়েই ভোট হবে। এইবার পরবর্তীকালে এই 100 জন যারা জেনুইন লোক, ভারতের নাগরিক, ভারতে বসবাস করেছে, চিরকাল ভোট দিয়ে এসছে, তাদের বয়স 80ও হতে পারে, তার বয়স 40ও হতে পারে, সে হিন্দুও হতে পারে, মুসলমানও হতে পারে। সেই লোকটা যখন পরে 6 নম্বর ফর্ম ফিল আপ করে নতুন ভোটার কার্ড পাবে, আফটার ইলেকশন অ্যাপ্লাই করবে, তখন তো ওই ডিএম অফিস থেকে এআরওরাই রিজেক্ট করবে, কারণ জুডিশিয়ারি তোমাকে রিজেক্ট করা হয়েছে। জুডিশিয়ারি সিস্টেম ইজ হায়ারার দ্যান এক্সিকিউটিভ সিস্টেম। ও বাবা, এটা কেউই খেয়াল রাখছে না। এই লোকগুলো যারা এই হিয়ারিংয়ের মধ্যে বিচারাধীন, অর্থাৎ অ্যাডজুডিকেশনে বাদ পড়ে যাবে, আমি ধরে নিলাম বাদ পড়ে গেল, তর্কের খাতিরে ধরে নিলাম মমতা হেরে গেল বা জিতে গেল, তারপরেও রাজ্যে 30 লক্ষ লোক বলল আমি ভাই আছি, আমার নামটা তোলার জন্য আমি অ্যাপ্লাই করলাম। তখন সে কোন মুখে এই এআরও, এই মানে অর্থাৎ ডিএম এর অফিস থেকে তারা তো করবে না, তারা তো বলবে এটা সুপ্রিম কোর্টের নির্দেশে বিচারপতিরা তোমাদের বাদ দিয়ে দিয়েছে, তোমরা হতে পারবে না। তাহলে হয় সুপ্রিম কোর্ট থেকে তুমি তোমার এটা ক্লিয়ার করে এসো, আর নয়তো তোমাকে আর আমি কোনোদিন ভোটার কার্ড দেব না। ইট ইজ সো ডেঞ্জারাস সিচুয়েশন। তার মানে বেসিক্যালি এই যে বিরাট সংখ্যক মানুষ, এরা ওই বেসিক্যালি ওই টার্মিনালের সেই বিখ্যাত অভিনেতা টম হ্যাঙ্কসের মতো, যার কোনো দেশ নেই, যার কোনো দেশ নেই, ও টার্মিনালে পড়ে থাকবে। কিন্তু এই ঘটনাটা ঘটানোর কারণ কি? এই ঘটনাটা ঘটানোর কারণ হচ্ছে বিজেপি এমন একটা ইলেকটোরেট করতে চায়, এবং আমি পশ্চিমবঙ্গের লোকের কথা বাদ দিচ্ছি, যারা এটা নিয়ে সারা ভারতে প্রচার করছেন। এই রকম দুজন লোক, একটা যোগেন্দ্র যাদব আর একটা পরকলা প্রভাকর, নির্মলা সীতারামনের বর, হাজবেন্ড, ইকোনমিস্ট। আমি এই দুজনের সাথে বসে ডিটেল কথা বলেছি, দে এগ্রিড। তারাও আমাকে বলেছে এইটাই মূল ডিজাইন। আমি অন্যদের কথা বাদই দিলাম, যারা মামলাকারী এবং যিনি একেবারে ঘরই করেন বিজেপির সাথে, মানে এই নয় যে নির্মলা সীতারামনের সাথে তার সেপারেশন হয়ে গেছে। দিস ইজ দ্য মেন ডিজাইন। অ্যাকচুয়ালি এমন একটা ভোটার ইলেকটোরেট বানাতে চাইছে যেখানে বেসিক্যালি মুসলিমরা বড় পরিমাণে বাদ যাবে, যেখানে দলিতদের একটা বড় সেকশন বাদ যাবে, ওবিসির একটা বড় সেকশন বাদ যাবে, কিছু হয়তো অন্যান্য বাদ যাবে। এবং সত্যি কথা বলতে কেন সেন্সাসটা করছে না, তার একটা মূল কারণ হচ্ছে আমাদের সংবিধানে আপাতত কি বলা হয়েছে যে 18 বছর যার বয়স হয়েছে সেই ভোটাধিকার প্রাপ্ত। তা আজকে যদি সেন্সাস করে তাহলে 18 বছরের ওপর অ্যাজ অন টুডে কতজন লোক আছে তার বেরিয়ে যাবে। তাহলে আমার পশ্চিমবঙ্গে যদি 18 বছরের ওপর আমি দেখা গেল 12 কোটি লোক আছে, 12 কোটি লোকের মধ্যে ধরে নিলাম বাংলাদেশি ইত্যাদি 5,000, 7,000, 10,000, আমি ধরে নিলাম 1 লাখই আছে, সেটাও 0.001%। তাহলে আমার ওই পরিমাণে লোককে কিন্তু ভোটার করতে হবে। এটা তো বাস্তব ঘটনা। সে 7 কোটি হোক, 6 কোটি হোক, 5 কোটি হোক, আমি যদি সেন্সাস না করি তাহলে 18 বছরের ওপর কতজন, সেটা তো একটা ফিকটিসাস, আমি একটা স্ট্যাটিস্টিক্যাল একটা ডাটা দিয়ে বলবো এত হলে এত, গ্রাফ এইভাবে নেমে এত দাঁড়াবে, অ্যাকচুয়ালটা কিন্তু কিছু জানা গেল না। অথচ আমি মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করে দিলাম। শুধু ভোটাধিকার থেকে না, তাকে সরকারি সুবিধে, আমি যদি সরকারি সুবিধের মধ্যে সবচেয়ে বেশি কি পাচ্ছে, সবচেয়ে বেশি পাচ্ছে, বারবার বলা হয় 80 কোটি মানুষকে আনাজ অর্থাৎ রেশন দিচ্ছি ফ্রি। তাহলে সেই 80 কোটি, আমার ধারণা 80 কোটির জায়গায় 90 কোটিও হতে পারে, নোবডি নোজ, কারণ সেন্ট্রাল গভর্নমেন্ট কোনো স্ট্যাটিস্টিক্স দেয় না। এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ স্ট্যাটিস্টিক্যাল সায়েন্সের যারা স্ট্যাটিস্টিক্যাল ডিপার্টমেন্টের ইনচার্জ, আমি তাদের সাথে কথা বলে সম্প্রতি যা জানতে পেরেছি ভয়াবহ। সেটা হচ্ছে আগে আমাদের গ্রাউন্ড থেকে যে স্ট্যাটিস্টিক্যাল রিপোর্ট আসতো তার উপরেই
নির্ভর করে বাজেট বা অন্যান্য প্ল্যানিং করা হতো। নাও আউটপুট বলে দেওয়া হচ্ছে যে ইট উইল বি দ্য আউটপুট, নাও উই ফিড দ্য ইনপুট। ও বাবা, ইউ ফিড দ্য ইনপুট। আমি নাম করব না, এটা যে কেউ করতে পারেন, এবং আমি এটা নিয়ে একাধিক মানে ইন্টারন্যাশনাল, আমার হয়তো বলা উচিত না, মৈত্রীশ ঘটকের সাথেও কদিন আগে আমি এক জায়গায় এসেছিলেন, কথা বলছিলাম, প্রফেসর দিলীপ মুখার্জি, তিনিও জিজ্ঞেস করেছিলেন পুরো ডাটা পাওয়া যাচ্ছে না, এদের ডাটার অভাব ছিল। প্র্যাকটিক্যালি তাহলে যদি এটা দাঁড়ায় যে আমি 10-12 কোটি লোককে, যারা সমাজের, বা 15 কোটি লোককে যারা একেবারে পিছিয়ে পড়া মানুষ, তাদেরকে বাদ দিয়ে দিতে পারি ভোটার থেকে, তাহলে তো আমার কোনো দায় থাকে না এই 15 কোটি মানুষকে খাওয়ানোর, আমার তো দায় থাকে না এই 15 কোটি মানুষকে আয়ুষ্মান কার্ড দেওয়ার, আমার তো কোনো দায় থাকে না এই 15 কোটি মানুষকে সোশ্যাল সিকিউরিটি দেওয়ার। অর্থাৎ সরকারের একটা বিপুল টাকা বাঁচবে। 2 নম্বর, আমি আমার মতো করে একটা ইলেকটোরেট তৈরি করতে পারবো, যে ইলেকটোরেটে একটা বিপুল পরিমাণ, পশ্চিমবঙ্গের যে এসআইআর যেটা হয়েছে, দেখা যাচ্ছে বিহারেও একই জিনিস হচ্ছে, মুসলিমদের সেকেন্ড ক্লাস সিটিজেন। আজকে এই দোলের ক্ষেত্রে যে দুটো ঘটনা ঘটেছে, রঙের মারামারি হয়েছে, আজকেই দেখলাম দিল্লিতে যে হিন্দু ছেলেটি মারা গেছে, মুসলিমদের বাড়ি ভেঙে দেওয়া হচ্ছে। এখন তার বিচার প্রক্রিয়া হয় না, অপরাধ প্রমাণের আগেই তার বাড়িটা নিয়ে গিয়ে ডেমোলিশ করে দেওয়া হয়। তো যেটা ইসরায়েলে আছে, একেবারে মানে প্রাইম মিনিস্টার, ইসরায়েলের প্রাইম মিনিস্টার নেতানিয়াহুদের সাথে জড়াজড়ি করে এসে এটাই আর অনেক আগে থেকেই প্র্যাকটিস করছে। ঠিক সেইভাবে যদি আমি 10-12 কোটি 15 কোটি লোককে বাদ দিয়ে দিতে পারি, তাহলে গভর্নমেন্টে তার কোনো স্টেক থাকে না, গভর্নমেন্টের বিপুল পরিমাণে খরচা বেঁচে যায়। এটা হচ্ছে বাস্তব ঘটনা। এইবার পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ব্যাপারটা আরও অ্যাকিউট হয়েছে, কারণ পশ্চিমবঙ্গের 30% মুসলমান, পশ্চিমবঙ্গের মানুষের ভাষা বাংলা, পূর্ববঙ্গের মানুষের মানে বাংলাদেশের মানুষের ভাষা বাংলা, এবং পশ্চিমবঙ্গের এই অদ্ভুত পরিস্থিতিতে তারা এইটাকে অ্যাপ্লাই করেছে, করে দেখতে চেষ্টা করছে। যদিও এটা নিয়ে স্ট্যালিনের সাথেও তামিলনাড়ুর গণ্ডগোল হয়েছে, এটা নিয়ে অন্য জায়গাতেও গণ্ডগোল হয়েছে, এবং ইউপিতে অখিলেশ পরিষ্কার করে বলেছে ওবিসি, পার্টিকুলার মুসলিম এবং পার্ট অফ দলিতদের বাদ দেওয়া হচ্ছে ধরে। অখিলেশ প্রেস কনফারেন্স করেছে, কিন্তু ক্ষমতায় না থাকা প্রেস কনফারেন্স, যেটা দালাল মিডিয়া, গদি মিডিয়া যাই দেখাই না, বেরোই না কাগজে, তো তার আওয়াজ কোথায় গিয়ে পৌঁছবে? আর মামলা হলে যে কি হয়, যোগেন্দ্র যাদব সেদিনকে বলছিলেন খুব হতাশভাবে যে মামলা হয়তো পরের বার বিহারের ইলেকশন এসে যাবে, আমার মামলায় রায় বেরোবে না। আমার সাথে দোলার প্রায় কথা হয় এই মামলা চলাকালীন আগে, ওপরে যে জ্ঞানেশ তো কোনো পাত্তাই দিচ্ছে না, মামলা যে কবে কী হবে। দোলা নিজে মামলাকারী, দোলা সেন তৃণমূলে, সেও জানে না মামলার কী হবে, কারণ সুপ্রিম কোর্টের মামলা চলতেই থাকবে, চলতেই থাকবে। সুতরাং একটা অদ্ভুত পরিস্থিতি কিন্তু মানুষ দাঁড়িয়ে আছে। তুমি আমাকে বলো, এই পুরো ঘটনাটার জন্য, মানে এই যে কমপ্লিকেটেড এসআইআর প্রসেস ইন্ট্রোডাকশন, নতুন একজন রাজ্যপালকে এনে প্রায় প্রস্তুত করা, যদি রাষ্ট্রপতি শাসন হয় তার জমি তৈরি হয়, একটা রাজনৈতিক দল যখন কনফিডেন্ট থাকে যে তার মানুষের মধ্যে সেই রকম অর্গানাইজেশন আছে, তার মানুষের কাছে সেরকম গ্রহণযোগ্যতা আছে এবং বিশ্বাসযোগ্যতা আছে, কারণ বেসিক্যালি যখন বিরোধী থেকে কেউ একজন সরকারে আসার চেষ্টা করেন, তিনি দুটো কারণে আসেন। একটা তো তিনি বিরোধীর সুর, বিরোধীর যা যা অস্ত্র ইত্যাদি ব্যবহার করেন, আর একটা তিনি মানুষকে নতুন স্বপ্ন দেখান। কারণ আমাদের মনে আছে প্রত্যেকেই, যখন প্রথমবার নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়েছিলেন, আচ্ছে দিন আচ্ছে দিন আচ্ছে দিন, দিস ওয়াজ দ্য ন্যারেটিভ হুইচ ওয়াজ ফেড। তো এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গের যে অবস্থা, তাতে কি তারা স্বাভাবিকভাবে জিততে পারবে এই আশা করতে পারছে না বলে এই ধরনের অন্যান্য অস্ত্রগুলোকে ব্যবহার করার চেষ্টা করছে? বিজেপি তাদের ইন্টারনাল সার্ভে রিপোর্ট গত 2 মাস 2বার করেছে, একাধিক একে দিয়ে এজেন্সিকে। তাতে এই এসআইআর এর এখন যে প্রক্রিয়া, তার আগে পর্যন্ত তারা কোনোভাবেই 80 থেকে 100 সিটের উপর বেরোচ্ছিল না। মানে ইট ক্যান কাম ডাউন টু 70, 80, 90, এটা হচ্ছিল এক। নাম্বার 2 হচ্ছে বিজেপিকে যারা ভোট দেয়, বিজেপির ভোট কিন্তু আমি এখানে বসেই বলছি, যদি হেরেও যায় বিজেপি তাহলেও 35 থেকে 37% ভোট পাবে, যদি জেতে তাহলে তো অনেক বেশি পাবে। বিজেপির ভোটারদের ঘৃণা, হিন্দুত্ব, মমতা, এটা মাথার মধ্যে বসে আছে, ফলে গ্রাউন্ডে বিজেপির ওয়ার্কার নেই। আমরা যখন এই প্রথম দফায় এসআইআরে যখন ফর্ম ফিল আপ করানো হচ্ছে, এখানে আমি তুই সবাই করেছি, তখন তাদের কোনো ক্যাম্প সেভাবে দেখা যায়নি, বরঞ্চ সিপিএম নেই তাদেরও ক্যাম্প দেখা গেছে, কংগ্রেসেরও দেখা গেছে, তৃণমূলেরও দেখা গেছে, কিন্তু ভোটটা মাথার মধ্যে।
এইটা সারা ভারতেই করে ফেলেছে। এইবার টার্গেটেড ওয়েতে যে এলাকাগুলোয় পার্টিকুলারলি যেরকম মালদা, যেরকম মুর্শিদাবাদ, যেরকম নর্থ দিনাজপুর, আমি যদি ধরে নিই মুর্শিদাবাদ জেলায় মুসলিম পার্সেন্টেজ ওই 2011 সেন্সাস অনুযায়ী 67%, আজকের দিনে সেটা হয়তো 69-70ও হতে পারে, 67ও থাকতে পারে, নোবডি নোজ। মালদাতে 55-56, ইট মে বি 57, দিনাজপুরেও তাই। এই তিনটে জেলায় 49টা সিট আছে। এবং এই জেলায় প্রথম যখন ড্রাফট লিস্ট হলো তখন দেখা গেল ম্যাপিং, অ্যাভারেজ ম্যাপিং, যেটা 2002 সালের সাথে জমি বা অন্যান্য দিয়ে হয়েছে, কত আনম্যাপড যেটা হচ্ছে সেটা কোথাও 2.5%, কোথাও 3%, কোথাও 2%, এই রকম। অর্থাৎ তারা সব প্রমাণ করে এভরিথিং। তাতে আমি প্রচুর লোককে বলতে শুনেছি মুসলমানরা কাগজপত্র খুব ভালো করে রাখে, হিন্দুরা রাখতে পারে না, ফলে তারা সমস্যা হবে। মতুয়ারা রাখতেই পারেনি, প্রচুর এমনি লোকও রাখতে পারেনি, সাবর্ণ মানে ব্যানার্জি, চ্যাটার্জি, মুখার্জি, ঘোষ মিত্তিরাও পারেনি, কিন্তু ওরা রেখেছে, তো দে আর হ্যাপি। কিন্তু ঠিক লজিক্যাল ডিসক্রিপেন্সি বলে যে জিনিসটাকে অ্যাপ্লাই করা হলো, তখন দেখা গেল এই জেলাগুলোয় এক একটা বিধানসভা কেন্দ্র, যেরকম সুজাপুর মোর দ্যান 1 লাখ, যেরকম ভগবান গোলা মোর দ্যান 1 লাখ, যেরকম সুতি, যেরকম ফারাক্কা, যে অর্থাৎ প্রায় অন অ্যান অ্যাভারেজ 60-40% লোককে এই লজিক্যাল ডিসক্রিপেন্সিতে ফেলে দেওয়া হলো। মুসলিম মেজরিটি জায়গা, সেম অ্যাজ নর্থ 24 পরগনার বসিরহাট সাব ডিভিশন, আমডাঙ্গা বা ব্যারাকপুরের, সেম অ্যাজ সাউথ 24 পরগনা। মানে আমরা অদ্ভুতভাবে দেখলাম যে 63 লাখ বা 61 লাখ যদি হিসেব ধরা যায়, তার মধ্যে মুর্শিদাবাদ জেলায় 11 লাখ, মালদা জেলায় ওই রকম 8-10 লাখ, নর্থ দিনাজপুর তাই, সাউথ 24 পরগনা 5.5 লাখ, নর্থ 24 পরগনা 5.5 লাখ, ওদিকে হাওড়ায় 2.5-3 লাখ, উলুবেড়িয়া ওই চত্বরে মুসলিম, বীরভূমে পার্টিকুলার কেসে। এবং তা বলে কি হিন্দুরা পড়েনি? অবশ্যই পড়েছে। এবং ইন্টারেস্টিংলি ফলে অটোমেটিক যে এআই দিয়ে এই কাজটা করানো হচ্ছে, এখানে একটা কথা বলতে হবে, যখন বিহারের ক্ষেত্রে মামলা হচ্ছিল তখন এই এআই ব্যবহার, লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে যখন যোগেন্দ্র যাদবরা বলেছিলেন, তখন ওরা বলেছিল না ওইটা দিয়ে করতে গেলে প্রচুর গন্ডগোল হয়, ওটা আমরা ইউজ করছি না। তা 3 মাস আগে যদি সুপ্রিম কোর্টে ইলেকশন কমিশন বলে এআই অ্যাপ্লাই করে আগেকার যে সফটওয়্যার অনেক গন্ডগোল হচ্ছে বলে আমরা করছি না, ম্যানুয়ালি করছি, এবং যে ম্যানুয়ালিতে বহু সাংবাদিক দেখেছিল একেবারে একই লোক সই করছে এবং ঢাব্বা মারছে, সেটাই ঠিক, তাহলে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে হঠাৎ কী এমন হলো প্রতিদিন তার লজিক্যাল ডিসক্রিপেন্সি করে নিত্য নতুন লোককে একবারের পর দুবার, দুবারের পর 3বার ঠেলে দেওয়া হলো? অর্থাৎ পুরোটাই অত্যন্ত সুপরিকল্পিতভাবে। এবং ইন্টারেস্টিংলি যেখানে বিজেপি জেতার সম্ভাবনা বেশি, কোথায়? বাঁকুড়ায়, কোথায়? পুরুলিয়া বা এই চত্বরগুলোতে, বা হুগলি জেলার বা কৃষ্ণনগরের একটা পার্টে, মানে সেখানে কিন্তু অত পরিমাণে কিন্তু বিচারাধীন হয়নি হিন্দুরা। আবার সাউথ ক্যালকাটাতে হয়েছে, দক্ষিণ কলকাতার মমতার গড় সেখানে হয়েছে। অর্থাৎ পুরো বুথ বেছে নিয়ে। আমার কাছে যা খবর আছে, আসলে যেটা হয় কোন বুথে কত ভোটার সেটা সব দলের কাছেই থাকে, ইলেকশন কমিশনের কাছে আরও ভালো থাকে। এনআইসি অফিস থেকে ইলেকশন কমিশনকে দিয়ে আমি যদি বুথওয়ারি এআই দিয়ে করি তাহলে ছাঁকনির কাজ অনেক ভালো হবে। এবং সেটাই সীমা খান্না অন্যান্যদের দিয়ে, এখানে জ্ঞানেশ ভারতী, এখানে সুব্রত গুপ্ত, সবচেয়ে নক্কারজনক ভূমিকা সুব্রত গুপ্ত। সুব্রত গুপ্ত যখন এলো সবাই ভেবেছিল তার, যেহেতু কেরিয়ারে পশ্চিমবঙ্গের আইএস অফিসার ছিলেন, আমি তাকে চিনতাম, WIDCতে তিনি ছিলেন, এবং সত্যি সত্যি IIT খড়গপুরের ইঞ্জিনিয়ার, মিষ্ট হাসিন, ভালো বলেন মিষ্টি মিষ্টি করে, তিনি যে এত বড়, এবং কিছু নাম বাদ যাবে, প্রায় হয়ে যাবে, সেগুলো আমরা সব দেখেছি। আজকে প্রায় হয়ে যাবে মানে কি, অ্যাকচুয়ালি ওই 58 লক্ষর মধ্যেও 5-6 লক্ষ মানুষ হয়তো বাদ পড়বে, প্লাস এই 61। ভাবা যায়, মানে আমরা দেখতে পাচ্ছি জয়মাল্য বাগচিকে জোচমাল্য বাগচি, তার ওয়াইফের, তার বরের নাম অন্য হয়ে গেছে। সুব্রত গুপ্তর কোনো কথা আছে? লজ্জা থাকলে তো উনি রেজিগনেশন দিতে পারতেন, সুপার অ্যানুয়েশনে কাজ করছে। বঙ্গ সন্তান হিসেবে যদি তার সিদ্ধারারা সোজা থাকতো তাহলে বলতে পারতেন দ্যাটস এনাফ, আমি এটা আর করবো না। ওরা তো কিছু যেত আসতো না, পেনশনেও কিছু হেরফের হতো না। দুর্ভাগ্যজনক আইএস অফিসারদের না এই লোভ এবং গ্রিড, আমি আলাপনের ক্ষেত্রেও দেখেছি একই রকম, এত মামলা আলাপনের, পেনশন আটকে গেছে, তারা এমন স্তাবক হয়ে যায় না যে তাদের আর কিচ্ছু করার থাকে না।
মানে ওই স্থাপকতা করতে 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 একটা মানে আই স্যালুট একটা রিক্সাওয়ালারও বোধহয় মেরুদণ্ড তাদের থেকে ভালো থাকে এই আইএসগুলোর থেকে। হুম। কলকাতার আমি একটা স্ট্যাট দেখছিলাম, সেই স্ট্যাটিস্টিক্স অনুযায়ী মোটামুটি যে পরিমাণ নাম বাদ গেছে কলকাতার খুব ইন্টারেস্টিং বেশ কিছু কেন্দ্র থেকে, আহ, গতবারের ভোটে তাদের জয়ের মার্জিন তার চেয়ে কম। হ্যাঁ, সুতরাং কলকাতায় কি যদি সত্যি সত্যি এই ভোটার লিস্টটাই বহাল থাকে, তাহলে অনেক রেজাল্ট পাল্টে যেতে পারে। আমার একটা অ্যাপ্রক্সিমেটলি ধারণা হয়েছে। হুম এই যেহেতু আমি গত 4 মাস ধরে এই ব্যাপারটার মধ্যে পড়ে আছি, হুম এই যে 61-62 লক্ষ না, তার মধ্যে 35 লাখের কাছাকাছি নাম উঠবে, 30-35 যদি সব হয়, তাহলেও 20-25 লাখ কিন্তু বাদ যাবে। এবং সেগুলো এমনিই বাদ যাবে, কারণ এখনো পর্যন্ত প্রজিনিগুলো ধরা হয়নি। মতুয়াদের ক্ষেত্রে যেগুলো বাদ গেছে সেগুলো বাদই গেছে, ওরা আর প্রমাণ করতে পারবে না। হুম মুসলিমদের ক্ষেত্রেও একটা বড় সেকশন, কারণ আমি এর ওদের জিজ্ঞেস করছিলাম যে কিভাবে বাদ যাচ্ছে, হুম এবং ইন্টারেস্টিং একটা তথ্য পেলাম। সেটা হচ্ছে এই বিচারকরা যখন করছেন, ধরা যাক সে 150 একটা এলাকার 301 দিনে আমি হিয়ারিং করছেন এই জাজরা, তার মধ্যে 150 হিন্দু 150 মুসলমান, আমি সে আলোচনার সাপেক্ষে ধরলাম। হুম মুসলিমদের ক্ষেত্রে ওই 150 জনের মধ্যে 50 জন ওকে হচ্ছে, 100 জন বাদ চলে যাচ্ছে। আর হিন্দুদের ক্ষেত্রে 150 জনের মধ্যে 125-30 জন ওকে হচ্ছে, 20 জন বাদ যাচ্ছে। এখন কে করছে, কার নির্দেশে করছে, কেন করছে, বা তারা দিতে পারেনি, এ তো ভিন্ন প্রসঙ্গ, কিন্তু এই প্রক্রিয়াটাই কিন্তু চলবে, এবং অন্য রাজ্য থেকে যখন আসবে আমার ধারণা এর বাইরে কিছু হওয়া সম্ভবই নয়। হুম মানে আমি আমার প্রশ্নটা খুব স্পেসিফিক। তুমি কলকাতা ওয়াইজ যদি এই মুহূর্তে ট্রেন্ড তোমাকে বলতে বলি, মোটামুটি কলকাতার কোন কোন অঞ্চলে ভারতীয় জনতা পার্টির শক্তি বেশি বলে তোমার মনে হচ্ছে? শক্তি বেশি বলতে কি, আমি যদি ভোটার শক্তি তো বেশি বড়বাজার এলাকায় ছিল, হুম জিতলে বড়বাজার শ্যামপুকুর ওই চত্বর থেকে জিততে পারতো, আর কোথাও থেকে জিততে পারতো না 11টা সিটে। তো এখন যা পরিস্থিতি করে দিয়েছে ভোটার লিস্টের, হুম তাতে অবাঙালি খুব একটা বাদ যায়নি, তাতে বাঙালি প্রচুর বাদ গেছে, গরিব মানুষ বাদ গেছে। এই যে মমতা ব্যানার্জি বা অভিষেক ব্যানার্জি বারবার মৃতদের হাজির করছেন, তাদের কি নাম উঠলো না তো। ইলেকশন কমিশন যদি মনে করে তুলবে না, এই যে মৃত মানুষ তাদের তো তারা ফর্ম ফিল আপ করে দিয়েছিল, উঠেছে কি, ওঠেনি তো, তাদের তো আবার হাজির করাচ্ছে। আমি স্ট্রিট ফাইটের ব্যাপারটা নয়, এটা এমন একটা ভাবে করা হচ্ছে, আমি যদি না করে বলি এটাই ফাইনাল। আমি যদি একজন রেফারি, সে যদি হ্যান্ডবলে গোলটাকে বলে না ঠিক গোল, হুম আর বা উইকেটে লাগেনি তা সত্ত্বেও বলে না ও আউট হয়ে গেছে, হুম তাহলে তো কিছু করার নেই, কার কাছে বিচার খুঁজবে। ফলে কলকাতার 11টা সিটের হয়তো একটা দুটো বিজেপি জিততো, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে কি জিতবে বলা যায় না। ওভারঅল আমার যা মনে হচ্ছে যে যদি এসআইআর এর এই 60-62 লক্ষর আওতায় না পড়তো, প্রথম দফায় যেটা 58 লক্ষ হয়েছিল, পরে আরও কিছু বাদ যেত, 1-2 লক্ষ বাদ যেত, বা ঢুকতো, নতুন ঢুকতো, বা তাতে যেটা হতো, তাতে অ্যাডভান্টেজ মমতা এতটাই ছিল, মমতা 200+ অবস্থায় ছিল। কিন্তু অ্যাজ অন টুডে ফাইট ইজ ভেরি টাফ, কারণ ইলেকটোরেটটাই বদলে যাচ্ছে, আচ্ছা ফাইট ইজ টাফ। এবং মমতার যে কেন্দ্রগুলো, যেটা মুর্শিদাবাদ জেলা, মমতা 22টা সিটের মধ্যে 20টা জিতেছিল, বিজেপি জিতেছিল মুর্শিদাবাদ, আর তার সাথে জিতেছিল বহরমপুর। এইবার বিজেপি তার বাইরে আর একটা সিট এবার জেতার অবস্থায় ছিল, বড়োয়া, খুব ভালো হলে, আর কোনো সিট ছিল না। আজকে যে করা হচ্ছে তাতে কি দাঁড়াবে সেটা কিন্তু বলা খুব মুশকিল। সেম অ্যাজ ক্যালকাটাতে হয়তো শেষ পর্যন্ত একটা সিট বিজেপির পক্ষে থাকতো, কিন্তু এই এসআর প্রক্রিয়ায় যেটা দাঁড়াচ্ছে সেটাই কি হবে বলা খুব মুশকিল। যেরকম আমি বলছি কামারহাটি এলাকায় আমি শুনছিলাম ম্যাক্সিমাম কামারহাটি এলাকায় এমনি টাফ সিট ছিল। এইবার মদন মিত্রর গতবার জিতলো, এবার কি হবে, টাফ সিট, নো ডাউট কামারহাটি টাফ ছিল, কিন্তু যে রেটে এসআইআরে মুসলিমদের নাম এই বিচারাধীন হয়ে গেছে, কামারহাটি সিটটা কিন্তু বিজেপির পক্ষে একটা লুক্রেটিভ হয়ে দাঁড়িয়েছে। এবং এটা যদি ক্লিয়ার না হওয়ার সম্ভাবনা কিন্তু যথেষ্ট আছে, এই এত মুসলিম নাম শেষ পর্যন্ত ক্লিয়ার হবে কিনা কেউ জানে না কিন্তু। সুতরাং মানে কি বলবো, বিধানসভা ভিত্তিক কিন্তু ইকুয়েশন চেঞ্জ করতে শুরু করছে এই এসআইআর এর উপর নির্ভর করে। বিজেপি এটাই চেয়েছিল।
আমার শুধু একটা আশ্চর্য জিনিস লাগছে, সবাই সাধারণ লোক, গরিব মানুষ, বাড়ির বউ, রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, স্কুলে পড়ায়, কলেজে পড়ায়, বেকার ছেলে, সিপিএম, কংগ্রেস, তৃণমূল, সবাই এই এত মানুষের নাম বাদ চলে গেছে বলে একটা হাউতাস করছে, কি করে তোলা যায়, সবাই আতঙ্কিত। বিজেপি কোনো কথা বলছে? চুপ করে বসে আছে। তারা তো একবারও দাবি করছে না না এই লোকগুলোর নাম ওঠার দরকার, এরা জেনুইন লোক। দিলীপ ঘোষ একবার বলে ফেলেছিল, তারপর দিলীপ ঘোষ বলছে না। পদ্ধতিটা এমন যে এটা অদ্ভুত পদ্ধতি। আমি 2 সপ্তাহ আগে বিহারে গেছিলাম, ভোট হয়ে গেছে, এবং আমি বিহারে গিয়ে বিহারের যারা নেতৃত্বে আছেন আরজেডি, এই বিজেপি এবং জেডিইউ এর একাধিক নেতার সাথে কথা বলছিলাম। একটা গ্যাদারিংয়ে ছিল, সেখানে শ্যামরাজক ছিলেন, সেখানে রামকৃপাল ছিলেন, নন্দকিশোর যাদব ছিলেন, যিনি নাগাল্যান্ডের হয়ে গেলেন স্পিকার। সবাই বলছে 80 লাখ লোকের নাম বাদ গেছে, ব্যাপারটা ঠিক হয়নি, এগুলো সব তুলতে হবে। ভোটের সময় কিন্তু তারা বলেনি, দে অ্যাডমিট দ্যাট দ্য প্রসেস ইজ নট গুড। মানে আমার তো শুনে অবাক লাগছিল যে তারা বলছে না মমতা দি এটা নিয়ে লড়ছে, আমাদের গ্রামের মধ্যে লোকজনের মধ্যে একটা বড় ক্ষোভের সৃষ্টি হয়েছে, তাদের ভোটার কার্ড নাম কেটে গেছে, আর কী হবে না হবে কেউ জানে না, সামনে পঞ্চায়েত ভোট। তো এই এটা তো মানুষ তো বলা দরকার, বিজেপিরও তো বলা দরকার যে হ্যাঁ ভাই, হিন্দুদেরও তো নাম কেটে গেছে, তোমরা নাম তোলো, মুসলমানদের নাম তুলতে হবে। শুভেন্দু অধিকারী তো বলেই যে মুসলিমদের ভোট চাই না, হিন্দু রাষ্ট্র হবে, হিন্দুরাই থাকবে, তাই সই। তাহলে ব্যানার্জি, চ্যাটার্জি, জয়মাল্য বাগচি, এক্স ওয়াই জেড, মতুয়া, এই যে বাদ গেল, কেন বাদ গেল? ধরে ধরে যে নাম ডিলিট হয়েছে, হিন্দুদের নাম বেশি ডিলিটেড হয়েছে, তো কেন হলো? তাহলে একবারও কোনো অ্যাপিলও করছে না, ইলেকশন কমিশনের সাথে দেখাও করছে না। উল্টে শুভেন্দু অধিকারী বলছেন ওই তালিকাতেই 63 লাখকে বাদ দিয়ে ভোট করতে হবে, মানে 58 প্লাস 63 ভোট করতে হবে। সবচেয়ে ডেঞ্জারাস হচ্ছে ফর্ম 7। ফর্ম 7-এ যাদের নাম ডিলিট করা হয়েছে বলছে 6 লাখ, ডিলিট করতে গেলে তাদেরকে চিঠি দিতে হয়। এর মধ্যে কয়েক লক্ষ লোক জানেই না তার নাম ডিলিট হয়ে গেছে। ইলেকশন কমিশন বলছে আমাদের 5-6 লাখ ফর্ম 7 দিয়ে ডিলিট হয়েছে। আমি একজন লোক ধরা পড়ছে, যেগুলো বিজেপির পক্ষে 7 জন 8 এই 100-150 লোকের নামে বলছে ভুয়া। তা ভুয়ো যার নাম বলছে ঠিক আছে, ভুয়ো হতে পারে, তার নিয়ম হচ্ছে তাকে ডিএম অফিসে ডাকতে হবে, দুপক্ষের হিয়ারিং করতে হবে, সে যদি ভুয়ো হয় তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। যেরকম কিছুদিন আগে একজন বিএলওর নাম কেটে গেছিল, সে এই এসডিও না বিএলও মেদিনীপুরের, তারপর যে জমা করেছিল তার বিরুদ্ধে পুলিশ অ্যাকশান নিল। কই একবারও তো বলছে না কাদের নাম কেটে গেছে। তাদের নাম কেটেছে, ইন্টারেস্টিং হচ্ছে সৌরভ, দাদা ভোট দিতে গিয়ে বুঝতে পারবে তার নাম কেটে গেছে। এই 6-7 লাখ লোক ফর্ম 7 দিয়ে যাদের নাম কাটা হয়েছে, তা তো বুঝতেই পারছে না তার নাম কাটা হয়েছে। আচ্ছা, সে যদি এপিক দিয়ে সার্চ করে তাহলে দেখতে পাবে তার নাম। মানে অবশ্য এপিক দিয়ে কজন করবে, গরিব মানুষ কে কি করবে, সম্ভব নাকি? ঠিক কথা। আমি ওই ক্যাপচা ফিল আপ করে করে পারছি না, ছেলেদের বলতে হয়েছে। আমরা মোবাইল ফোন ইউজ করি, শিক্ষিত মানুষ, সাধারণ মানুষ কি করে করবে? তারা অ্যাকচুয়ালি দিনের দিন গিয়ে জানতে পারবে, দিনের দিন গিয়ে জানতে পারবে। আমি পাটনায় গিয়ে দেখেছি, দিনের দিন গিয়ে গ্রামের যাদবরা 4 জন যাচ্ছে, ফিরে আসছে বলছে নাম কেটে গেছে স্যার। আমি মোকামাতে নিজে এটা দেখেছি, আমিও টিভিতে দেখেছি। এইখানে আমি একটু এই টপিকটা থেকে হালকা একটু ডিভিয়েট করি, যেহেতু তুমি বিহারের কথা তুলে। আমার একটা জিনিস তোমার থেকে জানার ইচ্ছে, যেহেতু বিহারের ইলেকশনটা তুমি খুব ক্লোজলি মনিটর করেছো এবং তুমি খুব ভালো প্রেডিকশনও করেছিলে, তোমার কথা অনেকটা মিলেছিল। হ্যাঁ, তারপরে রেজাল্টে মেলেনি, কারণ এটা কেউ ধারণা করেনি ওরা কি করবে। তুমি আমাকে বলো যে আমরা সকলে, আমি অন্তত খুব মানে উৎসাহের সঙ্গে এবারে প্রশান্ত কিশোরের জনস্বরাজের মুভমেন্ট, তাদের প্রচার বা কি বলবো সভা ইত্যাদি ফলো করছিলাম। কোথাও গিয়ে আমার মনে হয়েছিল যে এইটা একটা অল্টারনেটিভ হতে পারে, কারণ ওরা জাতপাতের বাইরে অন্য একটা ন্যারেটিভ নিয়ে কথা বলছিল। ওরা শিক্ষা, স্বাস্থ্য, চাকরি বাকরি এইসব নিয়ে কথা বলছিল। ভোটে গিয়ে দেখা গেল একদম ধুয়ে মুছে সাফ। ওই যে প্রশান্ত কিশোর বলেছিলেন হয় আর্স পর নেই তো ফার্স পর, তো ফার্স কি ফার্সেরও নিচে পাতালে ঢুকিয়ে দিয়েছিল ওকে। এই ঘটনাটা কেন ঘটেছিল? এটার একটা বড় কারণ হচ্ছে ওই 10,000 টাকা যেভাবে ঢুকিয়ে দেওয়া হলো, এবং প্রশান্ত কিশোরের এই ভোটের মধ্যে যাদের উৎসাহ পেয়েছিল যারা, তারা এক সেকশন প্রশান্ত কিশোরকে ভোট দিয়েছে, কিন্তু ইয়াং জেনারেশন আরজেডিকে বেশি করে ভোট দিয়েছে। প্রশান্ত কিশোরের মধ্যে ইয়াং জেনারেশনের প্রভাবটা ছিল বেশি, তারা ভোট দিয়েছে। ফলে ভোটটা এক তো সুষ্ঠুভাবে হয়নি, ইলেকটোরেটে ম্যানিপুলেট হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে
সেই ভোটাররা মনে করে যে প্রশান্ত কিশোর উইনেবল ক্যান্ডিডেট নয়, বরঞ্চ আরজেডি বা কংগ্রেসে ভোট দিলে তারা উইন করতে পারে বা নীতিশকে হারাতে পারে, তারা ওই দিকে শিফট করেছে। ফলে যে ন্যারেটিভটা সেট করেছিল সেইটা ধাক্কা খেয়ে গেছে। এবং এখন তো গোটা দেশেই এই টাকার ওপরে ভোট হচ্ছে, মানে এটা খুব দুর্ভাগ্যজনক হলেও সত্যি, মানে ভোট ফর ক্যাশ প্র্যাকটিক্যালি। আজকে তৃণমূল নেতৃত্বকে এখানে বলা হচ্ছে এই দিল্লি ইলেকশন 1 বছর আগে বিজেপি তো 2,500 টাকা করে মহিলাদের বলে জিতেছে, তারা লাডলি বাহিনিয়া করেছে, তারা মহারাষ্ট্রে দিয়েছে। সত্যি উড়িষ্যায়, আমি এই 1 মাস আগে উড়িষ্যায় গেছিলাম, উড়িষ্যার লোকে বলছে আমাদের ভুল হয়েছে, ওই টাকাতে মহিলারা সব ভোট দিয়েছে, অবস্থা আগের থেকে আরও খারাপ হয়ে গেছে। তো টাকার উপরে ভোট নির্ভর করছে এটা, এবং সেখানে 10,000 টাকা। এবং আমার নিজের চোখে দেখা ওই যে মহিলাদের যে গ্রুপগুলো, সেলফ হেল্প গ্রুপ, সেই আমি প্রথম ভেবেছিলাম যে মহিলারা অনেক অগ্রসর হয়েছে, একজন সেলফ হেল্প গ্রুপের মহিলারা খুব সেজে গুজে, আমার কাছে সব ছবি আছে, সব লাইনে নিয়ে আসছে 15 জন 20 জন করে দাঁড় করিয়ে দিচ্ছে, ওই 10,000 টাকা পাওয়ারেতে তারা সব নীতিশ কুমারকে ভোট দিয়েছে। তার মানে অ্যাকচুয়ালি যে অ্যালিগেশনটা করা হচ্ছে সেটা কোথাও গিয়ে সত্যি। হ্যাঁ সত্যি তো বটে। এটা একটা বড় এই মমতা ব্যানার্জি এই যে হঠাৎ এত এতে টাকাই নেই তার কোষাগারে, তা হঠাৎ এই যুবকদের 1,500 টাকা করে ঘোষণা করলো কেন? যে তাদের কিছু যুবক অন্তত রাগটা দমিত হয়ে কিছু টাকা ভোট দেবে। একই কেস, লক্ষ্মীর ভাণ্ডার বাড়িয়ে দেওয়া হলো কেন? তো এই তো সারা দেশের এই একই পদ্ধতি। তুমি আমাকে বলো, এই যে ফ্রিবিজ কালচার কোথাও গিয়ে মানে অনেকে বলেন যে হ্যাঁ এর জন্য মানুষের কাছে সত্যি সত্যি তো একটা সময় কোভিড চলাকালীন অর্থনীতিবিদরাই বলেছিলেন যে মানুষের হাতে সরাসরি টাকা দিতে হবে যাতে বাজারের ক্রয় ক্ষমতা তৈরি হয় এবং পুরো জিনিসটা চলতে পারে। এখন তারপর বেশ কিছুদিন কেটে গেছে, কিন্তু এই যে হাতে টাকা তুলে দেওয়া কিচ্ছু না করে বেসিক্যালি নন প্রোডাক্টিভ ইনকাম, এই ফ্রিবিজ কালচারের ফলে দেশের অর্থনীতি এবং রাজ্যের অর্থনীতির ওপর কি প্রভাব পড়ছে? এর আমি দুরকম প্রভাব জানতে চাই, একটা হচ্ছে স্বল্পমেয়াদী প্রভাব আর একটা হচ্ছে দীর্ঘমেয়াদী প্রভাব। স্বল্পমেয়াদী একটা পজিটিভ প্রভাব আছে, সেটা হচ্ছে মহিলাদের এই 1,000-1,500 টাকা যেটা দিচ্ছে যে সরকারি দিক, সে তো লোকালি টাকাটা খরচা করে ফেলছে। আমরা জানি একটা টাকা যত হাত বদল করবে তত গতিমান হবে, তত জিডিপি বাড়বে। অর্থাৎ আমি যদি 10,000 কোটি টাকা মহিলাদের দিই, সেই 10,000 কোটি টাকার মধ্যে ও পাড়ার স্যাকরার দোকানে গেল, ও একটা সবজি কিনলো, সবজিওয়ালা আবার সেই টাকাটায় হয়তো 2টো ডিম কিনলো, এইটা একটা লোকাল ইকোনমি জিডিপিতে কিন্তু প্রভাব ফেলবে এবং টাকাটা রোল হচ্ছে, ফলে জিডিপি বাড়ছে। এটা মমতার কাছেও পরিষ্কার, যে কারণে ও ইনভেস্ট করেছে দীঘার মন্দিরেও একই কারণে ইনভেস্টমেন্ট। ভোট তো আছে যে দীঘায় আমি এত টাকা খরচা করলাম, এখানে এতগুলো দোকান আছে, তারা এত টাকার বাণিজ্য করবে, দীঘায় গিয়ে এত টাকার মদ খাবে, সেই মদ থেকে আমি এত টাকার ট্যাক্স পাবো, আর আমার এই মার্কেটিং হবে, তার ফলে টাকাটা রোল করবে, এই টাকাটা আমার জিএসটিতে উঠে আসবে। এটা একটা ধারণা। পাশাপাশি এটা তো একটা মানুষের চাহিদা তো এক জায়গায় থাকে না, আজকে 500 টাকা দেবে, কালকে তাহলে 1,500 দিতে হবে, কালকে 2,000 দিতে হবে, যেখানে পশ্চিমবঙ্গ সরকারের 8 লক্ষ কোটি টাকা দেনা, এই ডিএ দিতে পারছে না। এটা তো সব রাজ্যের সমস্যা, এবং এটা আর একটা সমস্যার সৃষ্টি করছে। আমি ব্যাঙ্গালোরে গেছিলাম, এই ব্যাঙ্গালোরে তো এইভাবে জিতলো, গভর্নমেন্ট টাকা দিয়েছিল, যাক হেরে গেছে, কংগ্রেসই দিয়েছে। তো অটো চালক আমাকে একটা মানে কথা কাটাকাটি হচ্ছিল অটোতে, যে না আমাকে 10 টাকা বেতা, আমি তখন বেশি দাও, তখন অটো চালক আমাকে বলছে আরে বাবা আমার তো এখন মাঝে মধ্যে মাল খাওয়ার জন্য বইয়ের কাছ থেকে টাকা নিতে হচ্ছে, আমার হাতে টাকা থাকছে না। ওই 1,500 টাকাটা সে বইয়ের কাছ থেকে নিচ্ছে হয়তো তাড়ি খাওয়ার জন্য। এখন ঘটনা হচ্ছে ইন দ্য লং টার্ম আমি এমপ্লয়মেন্ট জেনারেট না করে যদি এটা দিতেই থাকি তো আমার কোষাগারে তো ইনফ্রাস্ট্রাকচারে ধাক্কা করবে, আমার চাকরির ক্ষেত্রে ধাক্কা পড়বে। 2 নম্বর হচ্ছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেটা হয়েছে, আমি এমন বহু পরিবারে চিনি, গাড়ি আছে, বাড়ি আছে, সব আছে, তাদেরকে দেওয়া হচ্ছে, ইকোনমিক্যালি উইকার সেকশনকে তুমি দাও, কিন্তু কেউ সেটাকে ইয়ার্ডস্টিক করছে না ওই ভোটের জন্য। বিহারেও করেনি, পশ্চিমবঙ্গও করেনি, অন্য রাজ্যেও করেনি। বললেই আমি কথাবার্তা বলে দেখেছি যে কেন করা হচ্ছে না, তারা বলছে ইকোনমিক্যালি এটা করতে গেলেই ফলস ইকোনমি
কতগুলো সার্টিফিকেট দেবে, সেটা কে ভেরিফাই করবে, তার পেছনে অফিসার রাখতে হবে, তার থেকে সবাইকে দিয়ে দাও। এটা কিন্তু কোনো প্রসেস হতে পারে না। না মানে গাড়ি বাড়ি আছে তারা গাড়ি বাড়ি, হ্যাঁ, সমস্ত। মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি সেদিন দেখলাম একটি টিভি চ্যানেলে জিজ্ঞেস করেছিল ঠিক এই প্রশ্ন, এবং মমতার খুব পরিচিত সাংবাদিকই জিজ্ঞেস করলো যে দিদি সবাইকে এই রকমভাবে দিয়ে যাওয়া কি উচিত, বরঞ্চ যারা গরিব মানুষ তাদের দেওয়া উচিত। উনি বললেন তো আপনার কি অসুবিধা হচ্ছে যদি সবাই পায়, তাদের হয়তো টাকার দরকার আছে, বলছে গাড়ি আছে বাড়ি আছে আমি নিজে জানি, এভরিথিং ইজ দেয়ার, সেও টাকাটা নিচ্ছে। এরকম শয়ে শয়ে আছে পরিবার। আমার মতে এগুলোকে স্ক্যান করে বন্ধ করা দরকার। যার প্রকৃত দরকার তার দরকার, তাকে তুমি আরো 500 টাকা বেশি দাও, কিন্তু যে অ্যাপ্লাই করলেই পাচ্ছে, হচ্ছে সবই আছে, সে মানে ক্যাব ছাড়া কোথাও মুভ করছে না, সেও কিন্তু এই টাকাটা নিচ্ছে। দুর্নীতির প্রচুর অভিযোগ বর্তমান সরকারের বিরুদ্ধে। 15 বছর সরকার চলছে, অ্যান্টি ইনকামবেন্সি আছেই, তা সত্ত্বেও তুমি বা অন্যান্য যারা যত সাংবাদিক আমার দাদারা রয়েছেন তাদের কাছ থেকে যখনই প্রশ্ন করা হচ্ছে তখনও বোঝা যাচ্ছে যে প্রধান বিরোধী দল এখনও সেই অবস্থায় নেই যেখান থেকে তারা সরাসরি সরকার গড়ে ফেলতে পারে বা সরকার পাল্টে দিতে পারে খুব স্ট্রংলি, অন্তত এইরকম কোনো হাওয়া কেউ বলতে পারছে না। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে যে ওভারঅল সোসাইটিতে একটা চেঞ্জ হতে হয় মানসিকতা। আমি এর আগের যে চেঞ্জটা হয়েছে 77-এ একটা অভূতপূর্ব অবস্থার মধ্যে দিয়ে চেঞ্জ হয়েছিল। অনিল বিশ্বাস একটা খুব ভালো কথা বলতেন আমাকে প্রায়, পশ্চিমবঙ্গে সিপিএমের শাসন হতো না, হতো জনতা দলের শাসন, যেটা বিহারে হয়েছে, উড়িষ্যায় হয়েছে। কেন হয়নি? তখন কংগ্রেসের একজন লাহিড়ীবাবু ছিলেন, সেই লাহিড়ীবাবু এই সিট নিয়ে দর কষাকষি করেছিলেন প্রমোদ দাশগুপ্তের সাথে। শেষ পর্যন্ত প্রমোদ দাশগুপ্ত, লাহিড়ীবাবু চেয়েছিলেন 60 ভাগ সিট জনতা পার্টি দেবে, 40 ভাগ সিট বামফ্রন্ট বা সিপিএম দেবে, রাজি হয়নি। লাহিড়ীবাবু শেষ অবধি দর কষাকষিতে প্রমোদবাবু 52% জনতা পার্টি আর 48% বাম, এতেও রাজি হয়েছিলেন, তাও লাহিড়ীবাবু ছাড়তে চাননি। তার ফলটা ভোট করতে হয়েছে কি, সুরাহা পেয়েছিল বামফ্রন্ট, এবং বামফ্রন্ট জিতে জনতা পার্টি সেবারও পেয়েছিল, তারপর আস্তে আস্তে ডেসিপিটেড হয়ে গেছে। তো ঐতিহাসিক ছিল, এমার্জেন্সি ছিল। এর পরবর্তীকালে আমরা যখন দেখলাম যে 2009-এর লোকসভাতেই যখন চেঞ্জ হলো, তার আগে বুঝতে হবে 9-এর আগে যে 8-এ যে পঞ্চায়েত ইলেকশন হলো, পঞ্চায়েত ইলেকশনের সময় গ্রাম পঞ্চায়েত সিপিএম এবং বিরোধীরা প্রায়, বা বাম এবং বিরোধীরা গ্রাম পঞ্চায়েতে প্রায় সমান সমান হয়ে গেছিল, এবং জেলা পরিষদ একাধিক পেয়ে গেছিল তৃণমূল, অর্থাৎ লোয়ার লেভেলে কিন্তু অলরেডি উত্থান ঘটেছিল। প্লাস নন্দীগ্রাম, সিঙ্গুর ইত্যাদি মুভমেন্ট ছিল, কংগ্রেসের জোট হয়েছিল, কংগ্রেসের হাতে একটা সাইজেবল মুসলিম পপুলেশন ছিল, মুসলিমদের জমি নিয়ে নেওয়ার ভয় হয়েছিল, তার সাথে মধ্যবিত্ত সো কালচার্ড অপর্ণা সেন, শঙ্খ ঘোষদের জয়েন করেছিল, ফলে একটা টোটাল সোশ্যাল কম্বিনেশন যেটা হিট করেছিল বাংলা সমাজে 2009-এ, সেইটারই রেপ্লিকা আমরা দেখেছিলাম 2011। এইবার পশ্চিমবঙ্গে বিজেপির ক্ষেত্রে যেটা হয়েছে, আমার যেটা মনে হয় যে বিজেপির প্রথম কথা, এখনো পর্যন্ত কোনো বেঙ্গলি আইডেন্টিটি নেই। মাথায় রাখতে হবে যে 1977 সালের পর থেকে আজকে 2026, 50 বছর হয়ে গেছে, পশ্চিমবঙ্গে যারা ক্ষমতায় আর দিল্লিতে যারা ক্ষমতায় তারা দুটো আলাদা পার্টি। অর্থাৎ পশ্চিমবঙ্গের কেন আলাদা পার্টি? কারণ এদের একটা নিজস্বতা আছে, যদিও বাঙালির অস্মিতা নিয়ে নানা রকম বিতর্ক আছে, আমি তাতে যাচ্ছি না, কিন্তু বিজেপিকে তো বাংলার পার্টি হতে হবে। বিজেপির এই যে সব জায়গায় আমি দেখছিলাম ওদের এই যাত্রা শুরু হয়েছে, পাড়ায় পাড়ায় মাইক লাগিয়ে প্রচার করছে, নানা বাংলা গান বানানোর পর একটা মোদির একটা বক্তব্য, চলো পাল্টে দাও, মানে ওই মোদির একটা টোনে বলতে হচ্ছে। সুকান্ত মজুমদার যেভাবে বলেন কারিয়াকার্তা, মানে কার্যকর্তার শব্দটাই তো বাংলায় প্রচলিত নয়, এবং এই পুরো ন্যারেটিভটা হিন্দি বেল্টের ন্যারেটিভ। তা সত্ত্বেও তারা এই জায়গায় এলো কেন? কারণ বাঙালি হিন্দুদের মধ্যে বিশেষ করে যে সেকশনটা 2016-তে মমতা ব্যানার্জিকে ডিসলজ করার জন্য সিপিএমকে ভোট দিয়েছিল, সিপিএমের ভোটার, একেবারে কোট অ্যান্ড কোট সিপিএমের হিন্দু ভোটার, তারা 2019 থেকে বিজেপির দিকে চলে গেছে, একেবারে জাম্প করেছে। কারণ তাদের মধ্যে মমতা হ্যাট্রেটটা এতই বেশি, এবং তারা মনে করছে মুসলিমদের হাতে মমতা রাজ্যটাকে ছেড়ে দিয়েছে,
কলকাতা শহর শুধু জেলা শহরেও মুসলিমরা চলে এসছে, কারণটা আলাদা, কারণটা আমি বলবো এখানে কেন এত মুসলিমদের দেখা যাচ্ছে। সুতরাং একে হাঁটাও। প্লাস সরকারি স্তরে দুর্নীতি, পার্থ চ্যাটার্জি শিক্ষা দুর্নীতি, স্বাস্থ্য দুর্নীতি, হাজারো দুর্নীতি রয়েছে, সেটা নিয়ে তো লোকে চাকরি বাকরি হয়নি। কিন্তু সেটাকে চ্যানেলাইজ করে যে একটা ওভারঅল মুভমেন্ট তৈরি করা, সেই মুভমেন্টের মধ্যে দিয়ে গভর্নমেন্টটা পাল্টে দেওয়ার পক্ষে একটা উইনেবল জায়গায় আসা, সেটা কিন্তু বিজেপি আসেনি। বিজেপি পুরোটাই ন্যারেটিভটা সেট করছে ধর্মীয় ন্যারেটিভ, অর্থাৎ আমি হিন্দু, আমি বিজেপি, হিন্দু ইকুয়াল টু বিজেপি ইকুয়াল টু ভোটে আমায় ভোট দাও। এবার রাজ্যের এই মুহূর্তে আমি যদি ধরি 70% হচ্ছে হিন্দু ভোটার, 30% মুসলিম ভোটার। আমি 2011 সেন্সাসেই গেলাম, বিজেপি কত ভোট পায়? 38%। যদি ভাগ করা হয় তাহলে দেখা যাবে রাজ্যের 56% হিন্দুরা বিজেপিকে ভোট দেয়, 56 থেকে 57%। অর্থাৎ হিন্দু মেজরিটি ভোট কিন্তু বিজেপি গত ইলেকশনেতেও পেয়েছে, 2024-এও পেয়েছে, 21-এও পেয়েছে। মমতার ভোট, হিন্দু ভোট কত? 40%। পুয়োর হিন্দুদের মধ্যে শতকরা 40% মমতাকে ভোট দেয়, 40-42। বিজেপি চাইছে এই 40-42টাকে কমিয়ে 35-এ আনতে। কারণ হচ্ছে মুসলিমদের যে 30%, তার মধ্যে মালদা মুর্শিদাবাদ বাদে অন্য জায়গায় তারা 80%-এর উপরে মমতাকে ভোট দেয়। বিজেপির ফলে একটাই ইস্যু হয়ে দাঁড়িয়েছে, আমি যদি ডেন্ট করে আরো 5% নামিয়ে দিতে পারি, তাহলে আর এই এসআইআর এর মধ্যে যদি আমি জাগলারি করে ফেলি ভোটারের কার্ডে, তাহলে আমরা গভর্নমেন্টটাকে ফেলে দেবো, আমাদের কোনো মুভমেন্টের দরকার হবে না। প্র্যাকটিক্যালি মুভমেন্টের মধ্যে দিয়ে ক্ষমতা এসছে বিজেপি, এমন কোনো রাজ্য ভারতে আজ অব্দি নেই। একটাই মুভমেন্ট হয়েছে, যেটা জনতার মুভমেন্ট ছিল না, রাম মন্দির তৈরি করার মুভমেন্ট, সেটা ধর্মীয় মুভমেন্ট ছিল। কিন্তু সেই ধর্মীয় মুভমেন্টেও তো বিজেপি বিহার দখল করতে পারেনি, সেই ধর্মীয় মুভমেন্টেও তো তারা ইউপি দখল করতে পারেনি, অযোধ্যাতেই হেরে গেছে। এবারই হেরেছে। ওরা যে কটা রাজ্যে পেয়েছে, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, গুজরাট, রাজস্থান, কোথাও কি পিপলস মুভমেন্ট করেছে? করেনি তো। বিজেপি ধর্মীয় চেতনা আঘাত করে মানুষকে ধর্মে টার্ন করে ক্ষমতায় আসতে চায়। আসামের ক্ষেত্রে একই সাথে যে ভোট হচ্ছে আসামে, আমি খুব মাইনুটলি ফলো করছি। আসামে, পশ্চিমবঙ্গ 35% মুসলিম। আসামে যেটা বিজেপি করে ফেলেছে, যে বাকি 35%-এর পরে যে বাকি পোর্শনটা 65% পড়ে থাকে, সেই 65%-এর মধ্যে তারা 80% হিন্দুকে তাদের ফোল্ডে আনতে পেরেছে। আচ্ছা, ফলে আসামটা উইন ওভার করছে। পশ্চিমবঙ্গ ওই একইভাবে একটা স্ট্র্যাটেজি সাজাচ্ছে। ফলে অ্যাপারেন্টলি যে মনে হচ্ছে গভর্নমেন্ট পরিবর্তন করার মতো কোনো মুভমেন্ট হচ্ছে না বা মনে নেই, কিন্তু সেটা তারা ওই ধর্মীয় মেনুকরণ, ইলেকশনের ম্যানিপুলেশন ইত্যাদি অত্যন্ত ক্যালকুলেটিভ মুভ, স্টাইল অফ ফাংশনিং কমপ্লিটলি ডিফারেন্স। আসলে আমাদের সাধারণ লোকেদের, এই সাংবাদিক থেকে শুরু করে পলিটিশিয়ান, তারা এতদিন একটা মাঠকে ফুটবল খেলার মাঠ, ফুটবলই খেলা হয় বলে জানতাম। বিজেপি সেই মাঠটাকে বাস্কেটবল মাঠ করে ফেলেছে। খেলার ধরনটা বাস্কেটবলের মতো তারা খেলছে, আর অন্যরা ভাবছে ওটা ফুটবলের মাঠ, ও তো বাস্কেটবল খেলছে, ও তো ধরে নিয়ে হাত দিয়ে ছুড়ে দিচ্ছে, আর আমি পা দিয়ে লাথি মেরে কাটিয়ে কুটিয়ে গোল করব। তো ফলে বিজেপি সেই অ্যাডভান্টেজটা পাচ্ছে। তুমি যে পয়েন্টটা তুললে সেটা চলে আসি, নইলে ওটা মিস করে যাবো। এই যে শহরাঞ্চলে এত বেশি মুসলিমদের দেখতে পাওয়া যাচ্ছে, এটার কারণ? এটার একটা কারণ হচ্ছে, প্রথম কথা, গ্রামাঞ্চলে মুসলিমদের মূল কাজ ছিল কৃষিকার্যের সাথে যুক্ত। আমরা যদি বসিরহাট দেখি, সাউথ চব্বিশ পরগনা দেখি, যারা সবজিওয়ালা, এখনো সবজিওয়ালা, ফলওয়ালা, ভ্যানটার চলে, রিক্সা চালায়, তারা কিন্তু বেশিরভাগই বিহারি। মালদা, মুর্শিদাবাদ, সব জায়গায়। এইবার গত 15 বছরে মমতার আমলে দুটো জিনিস হয়েছে। এক হচ্ছে মুসলিমদের মধ্যে পলিটিক্যাল এম্পাওয়ারমেন্ট অনেক বেশি হয়েছে। আমি একটা ছোট্ট উদাহরণ দিই। সিপিএম আমলে মালদা বা মুর্শিদাবাদ জেলায় পার্টির সেক্রেটারি হতো হিন্দু, মধুবাগ হতো, তারপরে নিপেন চৌধুরী হতো। এই প্রথম জামির মোল্লা সিপিএম এর হয়েছে কখন? যখন সিপিএম নকদন্তহীন, জিরো। মমতা কিন্তু সেই তুলনায় জেলায় জেলায় মুসলিম এম্পাওয়ারমেন্ট ইন পলিটিক্যাল, তারা অনেকের হতে ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড হতে পারে, তারা ক্রিমিনালি করছে কি টাকা করছে সে তো আলাদা কথা, কিন্তু সেটার তুলনায় অনেক বেশি পরিমাণে করেছে। এক, পলিটিক্সের অনেক উপরের দিকে চলে এসেছে মুসলিমরা ওয়েস্ট বেঙ্গলে। নেতা হয়তো ববি হাকিম চোখের সামনে দেখছি, কিন্তু জেলা স্তরে, অর্থাৎ পঞ্চায়েত সমিতি,
জেলা পরিষদ, বিধায়ক এক। সেকেন্ড হচ্ছে মুসলিমদের মধ্যে সারা ভারতেই এডুকেশনের মাত্রা বেড়েছে। এই যেরকম এর লিস্ট বেরিয়েছে, আমার এক বন্ধু একটু আগেই পোস্ট করেছে দেখলাম, যে ইউপিএসসি ক্র্যাক করা মুসলিমদের সংখ্যা হিউজ। মুসলিমদের মধ্যে আইএসের সংখ্যা আগের থেকে অনেক বেড়েছে, ডাব্লিউবিসির সংখ্যা অনেক পরিমাণে বেড়েছে, ডাক্তারদের সংখ্যা অনেক পরিমাণে বেড়েছে। এটা যেরকম বাড়ছে সেই রকম ভিজিবিলিটি বেড়েছে। তার কারণ হচ্ছে মালদা, মুর্শিদাবাদ, বীরভূম বা উলুবেড়িয়া বা পশ্চিম মেদিনীপুরের মুসলিম বেল্ট থেকে বা পূর্ব মেদিনীপুরের মুসলিম বেল্ট থেকে বা কাকদ্বীপ থেকে বা নামখানা থেকে তারা শহর অঞ্চলে আসছে ব্যবসা অন্যান্য কাজের জন্য। এইটা আগে ছিল না। কদিন আগেই আমি একজন অদ্ভুতভাবে উবার বুক করলাম, আমি আশ্চর্য হলাম, মুসলিম মহিলা ড্রাইভার এলো। আমি নিউ টাউন থেকে হাওড়া যাচ্ছিলাম, তাকে জিজ্ঞেস করে, প্রথম আমার স্ত্রীও ছিল, বলে দেখেছো তো এই জগন্নাথ, এই দুর্গাধাম হচ্ছে, দুর্গা মন্দির এতখানি জমি নিয়ে নষ্ট হচ্ছে, তারপরে এই হচ্ছে। উনি দেখি সেটা সাপোর্ট করলেন, বললেন না হলে তো ভালো, আমার পক্ষে আরও বেশি আমি ট্যুরিস্টে পাবো, আমি তো ট্যুরিস্টদেরও নিই, আমার দুর্গা ওই মন্দির দেখাতে নিয়ে যাই, ওই মন্দির দেখাতে নিয়ে যাই। আশ্চর্য ব্যাপার। তার মানেটা কি, মুসলিমদের মধ্যে এই চেতনা, মানে তারা যে আগে আবদ্ধের মধ্যে ছিল গ্রাম অঞ্চলে, তারা শহর অঞ্চলে আসছে। মুসলিম প্রমোটার কলকাতা শহরের যে মুহূর্তে মা ফ্লাইওভার দিয়ে দেবো, কালাম গ্রুপ, অমুক গ্রুপ, আগে কি আমরা এগুলো দেখতাম? মারোয়ারি বিজনেসম্যানদেরই দেখতাম, অবাঙালিদেরই দেখতাম, তারপরে মুসলিমরা উঠে এসছে। হ্যাঁ, হিন্দিভাষী মুসলিম হতে পারে, বাংলাভাষী মুসলিম হতে পারে, যার ফলে ভিজিবিলিটি অফ দ্য মুসলিম ইজ হায়ার, যেটা আজ থেকে 15-20 বছর আগে ছিল না। এটা হিন্দু মধ্যবিত্ত, কোট আনকোট ভদ্রবিত্ত যাদের বলি, তাদের কাছে খুব মুশকিল হয়ে গেছে। তারা বলছে এরা তো রবীন্দ্রনাথ নজরুল জানে না, এরা তো অমুক জানে না, তমুক জানে না। আসলে সমস্যাটা একটা বাঙালির অন্য জায়গা। রবীন্দ্রনাথ নজরুল 15% বাঙালি জানে, 85% বাঙালির সাথে রবীন্দ্র নজরুলের কোনো সম্পর্ক কোনোদিনই ছিল না। তাদের সাথে ভাদু গান, টুসু গান, লালো, নমু, প্রতিটা জেলায় আলাদা আলাদা মেলা, তাদের আলাদা আলাদা পার্বণ, তাদের আলাদা আলাদা পুজো। আমরা কলকাতায় রক্তটা পুরো মুখের ওপর জমা হয়েছে, আর সেই কিছুটা রক্ত শিলিগুড়ি শহর, এরকম কিছু কিছু শহরে আছে। তো তারা একটা তাদের মতো করে সোসাইটিকে ভেবে রেখেছিলাম। এর বাইরে কিন্তু সোসাইটি মুভ করতে শুরু করেছে, ওভারঅল করছে। এটা শুধু আমাদের রাজ্যে না, আমি বিহারে গিয়েও একই জিনিস দেখেছি, যে মুসলিমরা, আমি জিজ্ঞেস করলাম শিবানন্দ তেওয়ারিকে, জিজ্ঞেস করলাম আরজেডির, যে সবচেয়ে প্রাচীন, প্রায় হি ইজ 84, এবং মানে 52 সাল থেকে তার বাবা এমপি, এমএলএ, এমপি ছিল, আজকে এই লাস্ট ইলেকশন ওর ছেলে হেরেছে, এই 25-এর ইলেকশানে। এত বছর ধরে একটা পরিবার, এমএলএ, এমপি, বাড়ি, মানে এত মুসলিম কেন? বলে গ্রামে মুসলিমদের কাজ নেই। বিহার শরীফ বলো, নওয়াদা বলো, মধুবনী বলো, সেখান থেকে মুসলিম ছেলেরা পাটনা শহরে, মানে আমি পাটনা শহরে দেখছি ড্রাইভার, ক্যাব ড্রাইভার, অমুক ড্রাইভার, এওয়ালা, দোকানওয়ালা মুসলিম। এত তো ছিল না। বলছে না, তারা দলে দলে বিভিন্ন শহরে এসে কাজ করছে। এটা বোধহয় সারা ভারতেই হয়েছে, পশ্চিমবঙ্গে হয়েছে, এবং পশ্চিমবঙ্গ যেহেতু একটা পার্টিসান স্টেট, সুতরাং বাঙালি হিন্দুদের মধ্যে একটা কোথাও মানে ভেতরে ভেতরে খেলা করে, যে মুসলিমদের জন্যই আমাদের দেশটা ছেড়ে চলে আসতে হয়েছে। ফলে তারা এটা সাইকোলজিক্যালি নিতে পারছে না। আমরা সাধারণ চলতি কথাই বলি, আমরা বাঙালি, ওরা মুসলমান। মানে আমি একসময় মাননীয়াকেও এই কথা বলতে শুনেছি, তিনি যখন ক্ষমতায় ছিলেন না। মানে এইটা আমাদের মুখ দিয়ে বেরিয়ে যায়, আমি কাউকে দোষ দিচ্ছি না। মানে মুসলিম বাঙালি যে বাংলা ভাষায় কথা বলে, সেও যে বাঙালি, এটা করে না। তুমি যেমন বললে 30% ভোট মোটামুটি তৃণমূলের দিকে খুব লয়াল থেকেছে, কারণ মুসলিম ভোট তারা অনেক বেশি বিশ্বাস করে তৃণমূল কংগ্রেসকে। এইবারে কিন্তু অনেকগুলো ফ্র্যাগমেন্টস এরমভাবে তৈরি করা হচ্ছে, যেটার মাধ্যমে এই ভোটে ফাটল ধরানোর চেষ্টা করা হচ্ছে। সেটা কতটা এফেক্টিভ হবে আমি তোমার থেকে জেনে নিতে চাই। প্রথমত, এবারে কিন্তু বিজেপির একাধিক ধরনের মুখ আছে। যেমন একদিকে কট্টরপন্থীদের মধ্যে যেমন শুভেন্দু অধিকারী কট্টরপন্থী হিন্দু ন্যারেটিভ পুশ করছেন, দিলীপ ঘোষও ডেফিনেটলি সেই দিকেই পুশ করবেন। তার সঙ্গে অসম্ভব লিবারাল মুখ, আমাদের শ্রমিকবাবুর মুখটাকে কিন্তু রাজ্য সভাপতি করে আনা হয়েছে। সুকান্তবাবু কখনো লিবারেল, কখনো হিন্দু, এই দুটো মোডের মধ্যে মোটামুটি ফ্লুইড থাকেন ওনার অবস্থানে। এর বাইরে প্রথমত জেনে নিই বিজেপির এই স্টান্সটা, এই যে লিবারাল 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 একটা অংশের স্টান্সটা, সেটা কি আদৌ মুসলমান ভোটারদের আস্থা অর্জন করতে পারবে? না না না, এটা এই স্টান্সটা নিয়েছে যে লিবারাল হিন্দু যারা কখনো ভাবছে মমতাকে ভোট দেবে, কখনো ভাবছে লেফটকে ভোট দেবে, কখনো ভাবছে কংগ্রেসকে ভোট দেবে,
তাদের একটা পার্সেন্টেজকে আকর্ষণ করার জন্য। এটা মুসলিমদের সাথে এর কোনো সম্পর্ক নেই। মানে ওরা জানি মুসলিম ভোটার না না না, দেবে খুবই কম। মানে এখন যা পরিস্থিতি দাঁড়িয়েছে, মুসলিমদের ভোট খুবই নেগলিজেবল, মানে খুবই নেগলিজেবল হবে। সেই জমানা চলে গেছে যখন লখনৌতে বাজপেয়ী জিততেন এবং লখনৌ আমি গিয়ে দেখেছি তারা সব মুসলিমরা ভোট দিত। দ্যাট দ্যাট জামানা ইজ গান। ওটা ভেবে কোনো লাভ নেই। আর তাহলে তুমি বলো যে এই যে ধরো আমাদের হুমায়ুন সাহেব, যিনি নতুন দল গড়ে ফেললেন, বাবরি মসজিদ তৈরি করছেন, তিনি কতটা বড় ফ্যাক্টর হতে চলেছেন এবারে? হুমায়ুন খুব একটা ফ্যাক্টর মানে, যেটা হয়েছে মালদা মুর্শিদাবাদ এই দুটো জেলায় ভোটের নিরিখে আমার সাথে একাধিকবার শুভেন্দু অধিকারী বা অন্য যারা করছে কেন ছাড়লো কথাবার্তা হয়েছে, ওরা একটা স্টাডি করে, যেমন দ্যাট ইজ কোয়াইট রাইট। মানে আজকের দিনে এসআইআরে কি কাটাকাটি যাবে সেটা বলতে পারবো না তার আগে, এবং তৃণমূলও মনে করছিল অ্যাটলিস্ট 12টা আসনে মালদা মুর্শিদাবাদ মিলিয়ে কংগ্রেস একটা সাইজেবল জায়গায় রয়েছে, তার মধ্যে 2-3টে তো জিতবে, জেতার অবস্থাতেই ছিল। ইট ক্যান গো আপ টু 12, ইট ক্যান ডাউন আপ টু 3-4, এইরকম একটা জায়গা, মানে জিরো নয়। এবং মুসলিমদের একটা সেকশন যারা মমতার অনেক কাজেই অসন্তুষ্ট, যারা মনে করছে যে উনিও একটা মানে এই মন্দির তৈরি করছেন সরকারি টাকায়, এটা তো একটা অভিযোগ তো রয়েছে, এবং দ্যাটস ফ্যাক্ট অলসো। হিটকোর টাকাটা তো সরকারি টাকা, সেই টাকায় মন্দির করা ইত্যাদি। কারণ মুসলিমদের ক্ষেত্রে যে মুয়াজ্জিনদের যে টাকাটা দেওয়া হয় সেটা ওয়াকফের বোর্ডের টাকা, মানে সরাসরি সরকারি টাকা নয়। তো আরও নানা রকম কারণ রয়েছে, সেইটাকে এনক্যাশ করার জন্যে হুমায়ুন নেমেছে উইথ দ্য হেল্প অফ বিজেপি। সবাই জানে হেমন্ত বিশ্ব শর্মার এর পেছনে হাত ছিল, কত টাকা কি দিয়েছে। হেলিকপ্টার আছে ওয়েস্টিন হোটেলে, যেখানে অমিত শাহ ওঠে ওই হোটেলেই থাকে, নয়তো আমাদের এতে থাকে, ম্যারিয়েটে থাকে। হুমায়ুন কে, কোথা থেকে পায় এত টাকা, এবং সেগুলো সবাই বুঝতে পারছে। ফ্যাক্টর কিছুটা যদি হয়, হুমায়ুন নয়, কিছু সিটে অবশ্যই এই নওশাদ সিদ্দিকী অ্যাজ অন টুডে, আজকে আমার মনে হচ্ছে, জানি না কি হবে, নওশাদ সিদ্দিকী ভাঙড় সিটটা এবারও জিতবে। হ্যাঁ, আমি অন্তত 20-30 জন লোককে জিজ্ঞেস করেছি ভাঙড়ের ডিফারেন্ট এরিয়ায়, ওই ফলওয়ালা, সবজিওয়ালা, ভ্যানওয়ালা, ইলেকট্রিক মিস্ত্রি, ওখানে তারা বলছে না নওশাদ ভাই যা বলছেন তো ঠিকই বলছেন। নওশাদ সিদ্দিকী কিন্তু ভাঙড়টা জিতবে। নওশাদ সিদ্দিকীর দল বসিরহাট বা এতে বেশ কিছু সিটে ভালো পরিমাণে ভোট পাবে। তার একটা অন্য কারণ আছে, সিপিএম তাদের যে মুসলিম ভোটটা না, এই সেলিম পুরো তুলে দিয়েছে নওশাদ সিদ্দিকীর হাতে। সেইটা এখন ব্যাক করানো খুব মুশকিল, কারণ গতবার থেকে যে ভোটটা চলে গেছে, সিপিএম এর তো একটা মুসলিম ভোট আছে, এবং সিপিএম এই ব্রিগেড র্যালি, অন্য জায়গায় মিটিং করে, এই তুষার ঘোষদের দক্ষিণ চব্বিশ পরগনার যিনি কৃষক নেতা রাজ্যে যে র্যালি করেন, আমি তুষার বাবুর সাথে কথা হচ্ছিল, ম্যাক্সিমাম মুসলিম। তো তারা কাকে ভোট দেবে? তারা কি সিপিএমকে ভোট দেবে? হয় তৃণমূলে দেবে, প্রতিকূলের মতো দল যারা চেঞ্জ করেছে, যারা বলছে, আর নয়তো তারা ওই চত্বরে হয়তো একে ভোট দেবে, নওশাদের দলকে। বসিরহাটে, আমডাঙ্গায়, বিভিন্ন জায়গায় কিন্তু তাদের সংগঠন এবং সাপোর্ট বেস আছে, কিন্তু হুমায়ুনের সেই অর্থে কিন্তু কিছু নেই বেলডাঙ্গার বাইরে। এবং অ্যাজ অন টুডে যা অবস্থা দাঁড়াচ্ছে, এবং যত এই মুসলিম ভোটাররা এই বিচারাধীন বা অ্যাডজুডিকেশনে বাদ যাবে কোনো কোনো কেন্দ্রে, তত কি হবে, যারা পড়ে থাকবে কমের, তারা ওয়ান সাইডেড ভোট করতে চেষ্টা করবে। মানে অনেক ফ্রিলি ভোট করতো, যে না আমি মমতাকে দেবো না, আমি কিছু হুমায়ুনকে দিলাম, কিছু কংগ্রেসকে দিলাম, কিছু মমতাকে দিলাম। তারা তখন যে হারাতে পারবে বিজেপিকে, যে যাবে না। হুমায়ুন কি বলছে যে আমি যদি 100টা পাই, বিজেপি যদি 99টা পায়, বিজেপি আমাকে সাপোর্ট করবে, ওকে কেন দিতে যাবে? এইটা হাওয়া বিভিন্ন চ্যানেল প্রচার করে। আমার মনে আছে পিডিএস যখন দল তৈরি হলো, সবিতা করলো, তখন এই রকম আমার তৎকালীন যে এক্সিকিউটিভ এডিটর, তার কদিন বাদে খবর বেরোয় না, সবিতা আমাকে বলছে, সে বললো আমরা কোমরে গামছা বেঁধে নামছি। সবিতা কি ভোট পেলেন? কিছুই ভোট পেলেন না। সমীর পুতুতুণ্ড দাঁড়িয়ে কটা, সে 1000 খানেক ভোট পেল। আসলে যত প্রচার হয় হয়তো তার দিক থেকে তখন সাপোর্টটা হয়, কিন্তু লোকে যখন ভোটটা দেয় না, খুব ডিস্টিংক্টলি হয় জেতাতে ভোট দেয়, নয় হারাতে ভোট দেয়। ভোটটা নষ্ট করতে কেউ চায় না। এই এসআইআরের মাধ্যমে, এই কঠিন প্রক্রিয়ার মাধ্যমে 7.5 কোটি মানুষকে হেনস্থা করতে হয়েছে, ফর্ম জমা দিতে হয়েছে,
তার সমস্ত কিছু দিতে হচ্ছে, 4 বার ধরে লাইন অফ, সে তো চাইবেই না তার ভোটটা নষ্ট করতে। চাইবে কেন? সে চাইবে যে তাকে যে হেনস্থা করেছে তার বিরুদ্ধে ভোট করতে, অথবা সে চাইবে হেনস্থা হলেও এই সরকারটাকে আমি ডিসলজ করবো, তাই জন্য ভোট দেবো। সুতরাং হুমায়ুনের মানে অনেকের এটার কাউন্টার স্টেটমেন্টটাও আমি বলছি, এই যে বলছো যারা যাদের হেনস্থা করেছে তাদের ডিসলজ করার জন্য, আবার অনেকের কাউন্টার ন্যারেটিভ হচ্ছে এর মাধ্যমে তো আসলে দিস ইজ এ ক্লেনজিং না অপারেশন। না, ওই জন্য বলছি তো, অনেক লোক মনে করছে, ছাঁকনি, অনেক লোক, ওই বললাম, অনেক লোক মনে করছে যে ছাকনির মাধ্যমে হয়েছে, বাদ গাছে বেশ হয়েছে। আমি গতকালই একজন সঙ্গীতের সাথে যুক্ত একজনের সাথে কথা হচ্ছিল, তার মেয়ে যাদবপুর ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে এতে, বললেন নাম উঠেছে, মেয়েটার এত কিছু দেওয়ার পরে বললো না, তা না উঠুক, এই কাজটা ঠিক হয়েছে, আমি বিজেপিকেই ভোট দেবো। ইনি সিপিএমে ভোট দিতেন অতীতে, আমি এটা জানি। তো এখন ঘটনা হচ্ছে যে তারা মনে করছে কাজটা ঠিক হয়েছে, ফলে তারা তো দেবে, মানে উল্টো দিকেও দেবে, ফলে হুমায়ুনের সেই ক্ষেত্রে কিন্তু সম্ভাবনা কম। এবারে তাহলে সিপিআইএম এর কি হবে? সিপিএমের অবস্থা খুব খারাপ। সিপিএমের অবস্থা এই কারণে খারাপ, মানে বলতেও খারাপ লাগছে, দলটা অ্যাকচুয়ালি ডাইরেকশনলেস অবস্থায় চলছে। ডাইরেকশনলেস অবস্থা এই কারণে চলছে, প্রথম কথা, তাদের ভোটাররা চলে গেল বিজেপিতে, এটা তো খুব পরিষ্কার, আর কিছু চলে গেল তৃণমূল। এইবার পড়ে রইল বাংলা বাঁচাও যাত্রা করলো। বাংলা বাঁচাও যাত্রায় আমি গিয়ে দেখলাম একদম, মানে কুশমন্ডির গ্রামে গিয়ে মীনাক্ষী হিন্দিতে কথা বলছে। তারা যে 2-3 জনের উপর নির্ভর করছে, তারা অ্যাকচুয়ালি ভোট বৈতরণী পার করার লোক নয়। কোন 2-3 জন? মীনাক্ষী আবাস, তারপরে আমাদের শতরূপ ঘোষ, সেলিম, এরা, সেলিমকে কেন্দ্র করে যে একটা ককাস তৈরি হয়েছে পার্টির সবাই জানে, তারাই পরিচালনা করছে, তারাই পুরো ঠিক করছে। শুধু তাই নয়, আমি এই প্রথম এইখানে বলছি একটা অদ্ভুত ঘটনা, সিপিএমও কিন্তু এরা যেরকম পিকেকে ঠিক করেছে, সিপিএম পরীক্ষার মাধ্যমে কিছু ভোট স্ট্র্যাটেজিস নিয়েছে, এবং সেই ভোট স্ট্র্যাটেজিটা পরীক্ষা নিয়েছে হচ্ছে সেলিমের ছেলে। খাতা দেখেছে মধুজা সেন, এবং মধুজা সেন খাতা দেখতে গিয়ে এমন একজনকে বাদ দিয়েছে যে একসময় আইপ্যাকে শুধু কাজ করতে না, তামিলনাড়ুতে জিতিয়েছে, বলছে না আপনি ওর সাথে এই করতেন, তাই জন্যে আপনাকে নেওয়া যাবে না। এখন ঘটনা হচ্ছে এমন এমন ঘটনায় ওরা করেছে, যেরকম আমি একটা উদাহরণ বলতে পারি, বলো। যে বাংলা বাঁচাও যাত্রা, আমরা জানি উত্তরবঙ্গের নেতা বলতে আমাদের চোখের সামনে এখন অশোক ভট্টাচার্যের নামই ভেসে ওঠে, তাই তো? অশোক ভট্টাচার্যকে ডাকেইনি। প্রতিকুর রহমান এই চেয়ারে বসে এই কথাটা বলে, আমি অশোকদাকে জিজ্ঞেস করেছিলাম যে অশোকদা, যে কি ব্যাপার, তো অশোকদা বললো আমাকে ডাকেনি। আর সেলিমকে জিজ্ঞেস করা হয়েছিল যে কেন অশোক ভট্টাচার্যকে ডাকা হয়নি, বলে যে ওকেই জিজ্ঞেস করুন কেন ডাকা হয়নি। এখন মুশকিল হচ্ছে, এরপর আমি আরও নাইবা বললাম এখানে যে কিভাবে তাদের ডিজিটালে ফটোশপ করে ছবি দেওয়া হয়েছে, যে ছবি দেখে মনে হচ্ছে প্রচুর ভিড়, কিন্তু ভিড় হয়নি অ্যাকচুয়ালি। তো এই রকমভাবে যদি বামপন্থীরা করে, তাহলে বিশ্বাসযোগ্যতা কোথায় থাকে? তাদের তাদের যে বক্তব্যটা সঠিক, দুর্নীতি নিয়ে বক্তব্য সঠিক, কিন্তু তাদের মুশকিল হয়েছে যে 10টা কথার মধ্যে 8টা কথা তারা মমতার বিরুদ্ধে বলে, 2টো বিজেপির বিরুদ্ধে বলে। পার্টির মধ্যে এটা নিয়ে একদম ডাইলেমা আছে। বেশিরভাগ অংশ বলে যে 8টা কথা বলুন বিজেপির বিরুদ্ধে, 2টো, কারণ বিজেপি চলে এলে এই সিপিএম পার্টিগুলোর কোনো অস্তিত্ব থাকবে না। কারণ তৃণমূলের সাথে তো বিজেপির নীতিগত কোনো বিরোধ নেই, ক্ষমতা থাকাগত বিরোধ। মূল শত্রু কারা? কংগ্রেস আর কমিউনিস্টরা। কিন্তু এই কমিউনিস্টরা, আমি জানি না যে আলটিমেটলি বিজেপির সাথে কি করেছে। রাহুল গান্ধী আজকে, অ্যাজ অন টুডে, আজকে তে ভিডিও রিলিজ করেছে। রাহুল গান্ধীর এতে ফেসবুক পেজে গেলে দেখা যাবে, সরাসরি অভিযোগ করছেন পিনারাই বিজয়নের সাথে নরেন্দ্র মোদীর সম্পর্ক রয়েছে। বিজেপি সিপিএম হাত মিলিয়েছে, ওপেনলি বলছে যে আমার বিরুদ্ধে 600 মামলা, বিজয়নের বিরুদ্ধে এত মামলা, একবারও ডাকা হয়নি। আমি জানি না মানে এটা কোনটা সত্যি কোনটা। রাহুল গান্ধী, লিডার অফ অপোজিশন, ইন্ডিয়া ব্লকের প্রধান নেতা, যে ইন্ডিয়া ব্লকে সবাই মিলে যান, সেই অভিযোগ করছে। সুতরাং কোথাও একটা বোধহয় সিপিএমের কোনো, অনেক কর্মী আছে, ডেডিকেটেড কর্মী আছে, কোথাও একটা তাদের প্রচারে ট্যাকটিক্যাল যে ভুল তারা করেছে, তাতে কিন্তু তাদের পক্ষে এবার উতরানো, যে কারণে তাদের এত প্রয়াস যে কংগ্রেস কেন জোট করলো না, কংগ্রেস কেন জোট করলো না। কংগ্রেস তো পরিষ্কার বলছে
যে আমি জোট করব কেন, আমি শূন্য হব না, আমি একটা জিতলেও জিতবো, তাহলে আমি 3 নম্বর পার্টি হব, আমি কেন ক্ষমতায় তোমার থেকে বেশি আর তুমি বলবে আমি থার্ড পার্টি কেন হব, আমি সেকেন্ড পার্টি হব আর থার্ড পার্টি হব। জোট তো এই কারণে হয়নি, এক তো কেরালার জন্য হয়নি, আর দ্বিতীয়ত এই কারণে হয়নি কংগ্রেসের প্রবাবিলিটি বেশি সিপিএম এর থেকে অনেক। সিপিএম একমাত্র রানীনগর সিটটা জিততে পারে মোহাম্মদ সেলিম যদি দাঁড়ান এবং অদিত চৌধুরী হুমায়ুন যদি সাহায্য করে। আচ্ছা, এদের দুজনকে সাহায্য করতে হবে তাহলে। এর বাইরে আপাতত আমি সিপিএম জেতার মতো কোনো সিট দেখছি না। মানে একটা হলেও হতে পারে হতে যদি পারে। মোহাম্মদ সেলিম দাঁড়ান, সেক্ষেত্রে এদের দুজনকে সাপোর্ট করতে হবে। আর সেই জন্যই তো এত কিছু আলোচনা হয়েছিল, এত কিছু ঝামেলা ঝঞ্ঝাট হচ্ছিল, যেটা সামনে এসছে। না, সেটা শুধুমাত্র একটা সিট জেতার জন্য নিশ্চয়ই হয়নি। হুমায়ুন কবিরের আর কোথায় ক্ষমতা আছে? বেলডাঙ্গা রানীনগর আর ওই 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 একটা কম্পাস করে যদি 10 কিলোমিটার রেডিয়াস করা যায়, হুমায়ুনের মতো একটা, মানে আমি এখানে অসংসদীয় শব্দ ব্যবহার করব না, আমি যখন ও তৃণমূল থেকে আবার কংগ্রেসে এলো, লিফটে উঠতে উঠতে আমার সাথেই উঠেছিল, যেদিন জয়েন করে অদিত চৌধুরী ছিল পিসিসি অফিসে। আমি অদিতদাকে জিজ্ঞেস করলাম, এই এইটার লোকটা নিলে কেন? বললো না, ও দান দান করে, আবার এলে আমাদের একটা ওয়েটেজ হয়। তা আবার সে চলে গেল বিজেপিতে, আবার সে চলে গেল তৃণমূলে, যার কোনো নিজেরই কোনো স্ট্যান্ড ঠিক নেই। আর এটা বুঝতে তো খুব দেরি হওয়ার কথা নয় সিপিএমের এত পাকা ঘাগুমাতার লোকেদের। আর দাস ক্যাপিটালে, সরি, কার্ল মার্কস যদি সিপাহী বিদ্রোহ ওই ইউরোপে বসে বুঝতে পারে যে ইংরেজদের বিরুদ্ধে প্রথম বিদ্রোহ, আর আমি যদি বুঝতে পারি যে ইসরায়েলের নেতানেহুত কি করছে, তো মানুষের পড়াশুনো করে হুমায়ুনের মন বুঝতে যাওয়ার তো আমি তো কোনো অর্থ বুঝলাম না। হ্যাঁ, তৃণমূল হুমায়ুনের সাথে অ্যাডজাস্ট করে, তৃণমূলের তো কোনো পলিটিক্যাল ইডিওলজিই নেই। সেদিন অভিষেক ব্যানার্জি যেটা বললেন যে আমাদের কি ইডিওলজি না ওয়েলফেয়ার ইডিওলজি। তৃণমূলের তো আরএসএস এর সাথে যোগাযোগের তো কোনো অসুবিধে নেই, তৃণমূলের গান্ধীর সাথে যোগাযোগেরও কোনো অসুবিধে নেই, তৃণমূলের লেফটের সাথে যোগাযোগেরও কোনো অসুবিধে নেই। তৃণমূল গঙ্গার মতো অবস্থা, ওখানে ড্রেনের জলও আছে, ওখানে কলের জলও আছে, বৃষ্টির জলও আছে, সব আছে। সিপিএমে কিন্তু সেটা ছিল না, ফলে সিপিএমের মতো রেজিমেন্টেড দলের পক্ষে এটা একটা সমস্যা। বিজেপি কিন্তু সেই গতবারের ভুলটা কিন্তু এবার করেনি, ওরা কিন্তু নেওয়ার ব্যাপারে অত্যন্ত স্ট্রিক্ট হয়ে গেছে। না, আমি এখানে আরেকটা প্রশ্নে আসবো, সেই কারণেই বলছি যে তুমি বলছো 10 কিলোমিটারের বেশি, যার সেই অর্থে কোনো গুরুত্বই নেই, তার সঙ্গে বামপন্থী দল সিপিআইএম এর রাজ্য সম্পাদক মিটিং করতে গেলেন এবং সেটা নিয়ে তুলকালাম অশান্তি হলো। তার মানে তুমি বলছো এটার সেরকম কোনো প্রয়োজনই ছিল না? তার ঠিক পরেই সেন্ট্রাল কমিটি মেম্বার সুজন চক্রবর্তীর লোকে জিজ্ঞেস করেছে, এবার কে হুমায়ুন, চিনি না, কেন গেছে, কি গেছে, কথার অর্থ থেকেই তো পরিষ্কার হচ্ছে সুজন চক্রবর্তী তো সেকেন্ড যদি ধরা যায় নেতা হিসেবে, সুজন চক্রবর্তী, সেলিম সুজন চক্রবর্তী, কে কি তো জানি না, কে হুমায়ুন, কেন গেছে, কেন অমুক, কিছুই জানি না। এর থেকেই তো পরিষ্কার যে মাত্র একটা সিট জেতার জন্য পার্টি এই মুহূর্তে এরকম একটা কমপ্লিকেটেড এবং কন্ট্রোভার্সিয়াল জায়গায় পৌঁছে গেল। বাস্তবে তাই। আরও অনেক কিছু ইকুয়েশন থাকতে পারে, অনেক রকম দিস দ্যাট প্লাস মাইনাস। না, দিস দ্যাট প্লাস মাইনাস অ্যাকর্ড মানে তো অন্য কিছু থাকছে না, যে লোকটার ইম্প্যাক্টই এত ছোট, তার সঙ্গে হুমায়ুন নিজেই বলছে আমার সাথে একাধিকবার মিটিং করেছে, এখন কার কথা সত্যি, কেনই বা করতে গেল, এবং তাতে শতরূপ ঘোষ আবার বলছে দায় কি আমাদের একার, নৈতিকতার দায় আমাদের একার। সিপিএমের দায় নেই, কারুরই কোনো দায় নেই অ্যাকচুয়ালি। হ্যাঁ, মানে এখনকার মানে পলিটিক্সে বোধহয় কারোর আর কোনো দায় নেই, কোনোই দায় নেই, এখন একটাই বিষয় কি করে পাওয়ারে পৌঁছানো যায়। একদমই তাই। আমরা অনেকগুলো সমাজের অংশকে নিয়ে কথা বলেছি, এবার আমার জানা দরকার যে অবাঙালি ভোটারদের তুমি সমর্থন কাদের দিকে দেখতে পাচ্ছ এবার? অবাঙালি ভোটার যারা রয়েছে তাদের শতকরা 90% এবার বিজেপিকে ভোট দেবে। হাওড়া, দুর্গাপুর, আসানসোল, উত্তর 24 পরগনা বেল্ট, হুগলির বেল্ট, ওদিকে শিলিগুড়ি, ইসলামপুর, আরও ওপরের দিকে গেলে কিছু কিছু কোচবিহার, আলিপুরদুয়ারেও আছে। এরা পুরো একদম রামের নামে বিজেপির দিকে দাঁড়িয়ে গেছে। এবং এই যে অবাঙালিদের এই যে শিফট, এই শিফটটা কিন্তু সাংঘাতিকভাবে হয়েছে। পশ্চিমবঙ্গে এই মুহূর্তে যদি জনগণনা করা হয়, আমার ধারণা 2 থেকে 2.25 কোটি বা 2.5 কোটি কিন্তু অবাঙালি মানুষ পশ্চিমবঙ্গে বাস করে। গত 15 বছরে শুধু বিহার এবং ঝাড়খণ্ড থেকে যে পরিমাণ মাইগ্রেশন হয়েছে কাজের জন্য, এবং ইস্টার্ন ইউপি থেকে, অভূতপূর্ব। আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। গতকাল আমি
উবের চড়েছিলাম, পাচ্ছি না, দাম বাড়ালো। পরে উবের ড্রাইভার এলো, জিজ্ঞেস করলাম বাবা এত দাম বেড়ে গেল, ড্রাইভার নেই, গাড়ি নেই। বললো না আমরা যে বাড়িটায় থাকি 22 জন ড্রাইভার থাকে, 20 জন দেশে চলে গেছে। কোথাকার ড্রাইভার? বলে গিরিডি আর কিছু বিহারের, তারা সব বাড়ি চলে গেছে। আমি উবের, ক্যাব ড্রাইভ, আরবান ক্লাব, অন্য সেক্টর, অ্যামাজন, ফ্লিপকার্ট, গিগা ওয়ার্কার, কলের মিস্ত্রি, রাজমিস্ত্রি, তার মধ্যে শতকরা 70% কিন্তু এই মুহূর্তে হিন্দিভাষী, 70 থেকে 80%। বাঙালি ছেলেরা আবার সেই ব্যাঙ্গালোরে গিয়ে গেটকিপারের কাজ করছে। কিন্তু এই মাইগ্রেশনটা বিহার থেকে হয়েছে গত 15 বছর। ইন্টারেস্টিং ঘটনা, এই 15 বছরে লাস্ট 15 ইয়ার্স ইস্টার্ন ইউপি এবং বিহার, পার্ট অফ ঝাড়খণ্ড, কোনো এই লোয়ার মিডল টায়ার, অর্থাৎ একদম লোয়ার টায়ারের মিডল, মানে যাদের মাসিক রোজগার 15,000 থেকে 22,000 বা 25,000 টাকা করে কমে রোজগার করবে, তার কোনো জব ক্রিয়েট হয়নি। তারা সব ওয়েস্ট বেঙ্গলে মাইগ্রেট করেছে। এক নাম্বার 2 হলো আইটি সেক্টরে যে কেউ দেখতে পারে যে কোনো দিন, যদি সকালবেলা যে মেট্রোটি ছাড়ে গঙ্গার তলা দিয়ে হাওড়া থেকে সেক্টর 5 যায়, শতকরা 80% হিন্দিভাষী লোক চড়ে। আমি একটা স্ট্যাটিস্টিক্স নিয়েছি, এই মুহূর্তে বিহার, ইউপি, ঝাড়খণ্ড, এই 3টে রাজ্যের যারা আইটি অ্যান্ড আইটি অ্যালায়েড ইন্ডাস্ট্রিতে কাজ করে, তাদের প্রাইম ডেস্টিনেশন ইজ নট ব্যাঙ্গালোর, নট হায়দ্রাবাদ, নাইদার পুনে, নাইদার চেন্নাই, ক্যালকাটা। এবং হিউজ মাইগ্রেশন হয়েছে। নিউ টাউন, সল্টলেক অ্যান্ড কেষ্টপুর, রাজারহাট, এই চত্বরের পুরো ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে গেছে। হাওড়ার, পুরনো হাওড়া কাসুন্দিয়া, শঙ্করের জায়গা, অমুক জায়গা, বাঙালি নেই, পুরোটা অবাঙালি বিজনেসম্যানদের হাতে চলে গেছে। মমতা যে হাওড়ায় ভোট করছে না, বারবার পিছিয়ে যাচ্ছে, একটাই কারণ, এই অবাঙালিরা ভোট দেবে বিজেপিতে এবং বিজেপি হাওড়া বিধানসভা কিন্তু পুরসভা দখল করতে পারে, এই আশঙ্কাই করছে না। আমার এটা নিজের অনুমান। ওখানে ভোট হলে ফ্রি ফেয়ার কি দাঁড়াবে কেউ জানে না। গত ইলেকশন পর্যন্ত এদের ধারণা ছিল যে তৃণমূল আসতে পারে, বাবা আমরা কিছু করব না, বেশি 50-50 হয়েছে। এইবার কথা বলছে, আমাকে আমার বন্ধুরা বলছে, কথা বলছে হামলোক সরকার পে আ রাহা হ্যায়, ঠিক এই ল্যাঙ্গুয়েজে কথা বলছে, হামলোক সরকার পে আ রাহা হ্যায়, হিন্দিতে বলছে। সো হামলোক মতলব বিজেপি, ভাজপা সরকার পে আ রাহা হ্যায়। এই আমরা কোনোদিন কি দেখেছি যে হাওড়া ব্রিজের ওপর হোলি খেলার দিন হাজার হাজার মানুষ জয় শ্রীরাম করে লাফাচ্ছে? দেখিনি। মমতা বন্দ্যোপাধ্যায় লাস্ট লোকসভা ইলেকশনে বুদ্ধিমত্তার সাথে বা চালাকি করে যাই বলুন না কেন, কীর্তি আজাদ, মাইথিল ব্রাহ্মীণ, শত্রুঘ্ন সিনহা, লালা বিহারি, লালা পাটনায়, মানে কায়স্থ, তাদেরকে দিয়ে ভোট উঠেছে ওই দুটো কেন্দ্রে। সুতরাং পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফি হ্যাজ চেঞ্জড। এই সেকশনটা এইবার এই কামারহাটি, ব্যারাকপুর, পানিহাটি থেকে কাকিনাড়া, টিটাগড়, এই যে বেল্টটা পুরো, ওই বেল্টের যে জুট মিল এলাকার, এক সময় তারা ছিল সিপিএমের হার্ডকোর সাপোর্টার, তারপর তারা চেঞ্জ হলো কিছুটা তৃণমূলে, তারপর এবার তারা চেঞ্জ হয়েছে বিজেপিতে। সেম অ্যাজ মতুয়ারা ছিল অলোকেশ দাস, দিনের পর দিন এমপি হয়েছে। মতুয়া মানে সুভাষ চক্রবর্তী যেত, অলোকেশ দাসরা যেত, কে মতুয়া কিছু জানতাম না, ওখান থেকে মতুয়ারা সব ঢেলে সিপিএমকে ভোট করতো। মমতা তো ওদের ওপরই চাচাতো, বাংলাদেশ থেকে আসছে বলে 2003 সালে যে পার্লামেন্টে চাচাতো, বাংলাদেশ থেকে সব ভোটার কার্ড পেয়ে যাচ্ছে, বাংলাদেশি অনুপ্রবেশকারী, বাংলাদেশি, তখন কি মুসলিম অনুপ্রবেশকারী বলতো? মমতা চেঁচাতো মতুয়াদের ওপরেই। তারা চলে গেল সিপিএম থেকে, প্রথম গেল তৃণমূলে, লাস্ট দুটো ইলেকশনে তারা চলে গেল বিজেপিতে। সেম অ্যাজ ও বাঙালি ভোটার, তারা ছিল সিপিএম থেকে তারা টার্ন টু তৃণমূল, নাও দে টার্ন টু বিজেপি ফর দেয়ার ক্লাস। তারা যে ক্লাসে বিলং করে, তারা যে ভাষায় কথা বলে, তারা যে ঠাকুর পুজো করে, এটা নিয়ে তারা শিফট করছে বারবার। এই তুমি কথা প্রসঙ্গে যেটা তুললে যে মতুয়া ভোটার, অথচ আমরা কথা বলে যেখান থেকে শুরু করেছি, যেখানে এসআইআর প্রক্রিয়ার ফলে বহু মতুয়া ভোটারের ভোটাধিকার চলে গেছে। হ্যাঁ, যেটা গেছে ঠিক। এবং মানে এর আগে ওরা কথা দিয়েছিল যে এর মাধ্যমে মতুয়াদের নাগরিকত্ব নিয়ে কোনো সমস্যা হবে না ভারতীয়। এটা তো একটা মিথ্যে কথা। আসলে এটা লোকে জানে না, আর মূর্খরা। আমার খুব রাগ হয় এই সংবাদ মাধ্যমের উপর, কেউ প্রশ্ন করে না। আমি যে দুজনের কাছ থেকে কাজ শিখেছি, বরুণ সেনগুপ্ত আর অভিক সরকার, তারা বারবার একটাই কথা বলেন, প্রশ্ন করে। এই প্রশ্ন করতে গিয়ে কত লোক কত সময় রেগে গেছে।
মানে উৎকট উৎকট প্রশ্ন করেছি। জ্যোতিবাবু রেগে গেছে, মমতা ব্যানার্জি রেগে গেছে, বাজপেয়ী রেগে গেছে মমতার বাড়িতে উৎকট প্রশ্ন, কিন্তু সেটা আলাদা। কথা হচ্ছে সিএটা কি, সিএটাতে অ্যাপ্লাই করতে গেলে আমি ধর্মীয় কারণে প্রতারিত হয়ে, অর্থাৎ সেখানে হেনস্থার শিকার হয়েছি, মারধর খেয়েছি, প্রাণ ভয়ে দেশে এসেছি, আমাকে সেটা প্রমাণ করতে হবে। আই হ্যাভ টু প্রুভ দ্যাট। আমি চলে এলাম আর অ্যাপ্লাই করলাম হয়ে গেল তা নয়। আমাদের এখানে যত মতুয়ারা সিএতে পেয়েছে তার 4 গুণ সিএতে পেয়েছে পাকিস্তান থেকে আসা হিন্দুরা, নাগপুরের পেয়েছে, হরিয়ানার পেয়েছে, 4 গুণ বেশি পেয়েছে সিএতে আবেদন করে। কারণ তারা প্রমাণ করেছে যে পাকিস্তানে আমরা ধর্মীয় কারণে প্রতারিত হয়ে চলে আসছি, ওখানে থাকতে পাচ্ছি না। কিন্তু এখানে যারা চলে এসছে 10 বছর 15 বছর আগে, তাদের হাতে সেই ডকুমেন্টেশন, একটা থানায় ডায়েরি করলে তো একটা এফআইআর করতে হবে, তার কাগজ অমুক প্রমাণ করে ইজ ভেরি ডিফিকাল্ট। আমি পেয়ে গেলাম আর সাথে সাথে ছাপ মেরে ঠাপ করে মেরে দিলাম আর হয়ে গেল, বিষয়টা এইরকম নয়। তার প্রচুর প্রক্রিয়া আছে, মুখে বলার প্রক্রিয়ার মধ্যে হিউজ ডিফারেন্স। এবং এই সিএতে অ্যাপ্লাই করে তো এটা এই কারণেই হবে না, এটা তো সারা দেশের জন্য প্রযোজ্য। তাহলে আসামের ক্ষেত্রেও যারা হিন্দুরা মাইগ্রেট করেছে তারাও বলবে, যারা মেঘালয় এসছে তারাও বলবে, তাহলে সবাইকেই ছাড় দিতে হবে। সুতরাং এই আইনটা এক পক্ষে ভালো, কারণ আসামের হিন্দুদের আমি দেখেছি যারা বাংলাদেশ থেকে এসছে এবং ডিভোটার হয়েছে, এবং তার মধ্যে অনেকেই এনআরসির গেরোয় পড়ে আটকে গেছে, ছটফটাচ্ছে, কিন্তু তাদেরকে তুমি করতে পারবে না। ও আইনের জটিলতাটা এমন না, তাতে এত সহজে কিন্তু লাখ লাখ লোককে নাগরিকত্ব দেওয়া সম্ভব নয়, আর সেটা হবেও না বলে যাব। এটাতে করতে গেলে যেটা করতে হবে সেটা হচ্ছে মূল যে নাগরিকত্বের আইন, সেই আইনকে পরিবর্তন করতে হবে। সেই আইন পরিবর্তন করতে গেলে খুব কঠিন। নাগরিকত্ব আইনের সংশোধন হয়েছে, 27 সালে হয়েছে, 2003-এ হয়েছে, কিন্তু মূল যে আইন সেই আইন এবং সিএ পরের যে অংশটা যোগ করলো, এই আইনকে যদি আমূল সংস্কার না করা যায় তাহলে সব মতুয়া নাগরিকত্ব কোনোদিনই পাবে না, কোনোদিনই আগে পেত না। এরা থাকতো, রেশন কার্ড পেতো, কিন্তু পাসপোর্ট আর কেউ পেতো না। মতুয়ারা পাসপোর্টটা কিন্তু পায় না, রেশন কার্ড আধার কার্ড বার করে নিয়েছে, হয়তো ব্যাঙ্ক অ্যাকাউন্টও আছে, কিন্তু পাসপোর্ট পেতো না। ওই তখন নাগরিকত্ব ভেরিফিকেশান হতো, এ পাওয়া খুব ডিফিকাল্ট। তার মধ্যে কিছু কিছু মতুয়া এদিক ওদিক করে বিজেপি যেহেতু চাইছে এই ডিসক্রিপেন্সি, দেখো ইন্টারেস্টিং, এটা মতুয়াদের যে পরিমাণ বাদ যাওয়ার কথা ছিল সেই পরিমাণ কিন্তু তারা এই অ্যাডজুডিকেশন বা লজিক্যাল ডিসক্রিপেন্সিতে পড়েনি, আরও বেশি সংখ্যক পড়ার কথা ছিল। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। লাস্ট দুটো কোয়েশ্চেন। প্রথম প্রশ্ন হচ্ছে, প্রথমে একটা ওয়ান ওয়ার্ড হ্যাঁ বা নাতে আনসার দেবে, একটাই, ইয়েস অর নো কোয়েশ্চেন, তারপর আমি এটারই ইলাবোরেট করব। ন্যাশনালি শোনা যায় একটি টার্ম গদি মিডিয়া, এই গদি মিডিয়া বাংলাতে এক্সিস্ট করে, হ্যাঁ না না? হ্যাঁ, বর্তমানে এই লাস্ট কিছুদিনের যে বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপট এবং প্রশাসনিক যে বিভিন্ন কাজকর্ম চলছে, সেখানে এই ধরনের মানে তোমার সহকর্মী লোকজনদের মধ্যে কি এই গদি মিডিয়ার প্রভাব তুমি দেখতে পাচ্ছ? সাংঘাতিক সাংঘাতিক। মানে আমার খারাপ লাগে এটাই যে সত্যি কথা বলতে কি, তারা মানে বাবু যত বলে না পারিষদ বলে শতগুণ, হয়তো চ্যানেল তাকে অতটা বলতে বলেনি, কিন্তু সে আরও বেশি করে এটার জন্য বলছে। আমি তো 38 বছর সাংবাদিকতা করেছি, পলিটিক্যাল বিটই করেছি। তো পলিটিক্যাল বিটে আমরা সিপিএমের বিট বা তৃণমূলের বিট হতো, কিন্তু পলিটিক্যাল রিপোর্টাররা একসাথে থাকতো। আমি গত 4-5 বছর ধরে দেখছি এ বিজেপির রিপোর্টার, এ তৃণমূলের রিপোর্টার, এ সিপিএমের রিপোর্টার, এবং তাদের সাথে তাদের সাংঘাতিক সখ্যতা, সে তাদের হয়ে প্রচার করছে, সে তাদের বলছে, অ্যাজ ইফ সবসময় শেখানো হয়েছে আমাকে, এটাই থাম রুল, যে পলিটিশিয়ানের থেকে বা পলিটিক্যাল পার্টির সাথে তুমি ডিস্টেন্স মেনটেন করো। আর এখন সেখান মানে সাংবাদিকতা এসে দাঁড়িয়েছে, তোমার মালিক যেহেতু ঘনিষ্ঠ, তুমি আরও ঘনিষ্ঠ হও, তাহলে তুমি মালিকের কাছে আরও নাম্বার বাড়াতে পারবে। কিছু সাংবাদিক নিশ্চয়ই এর ব্যতিক্রম, কিন্তু একটা বড় অংশ এটার মধ্যে পড়ে গেছে। এবং যেভাবে তারা পড়ছে, আই এম সরি টু সে, এত ইনসিকিউর জব, সকলের 11 মাসের চাকরির কন্ট্রাক্ট, যে মুহূর্তে তারা একটা চ্যানেল ছেড়ে আর একটা চ্যানেলে বা একটা কাগজ ছেড়ে আর একটা কাগজে যাচ্ছে,
তার কোনো আইডেন্টিটি থাকছে না। আমি যেরকম একটা এত বছর থেকেও আমি ছোট সাংবাদিক হতে পারি, কিন্তু আই হ্যাভ অ্যান সাম আইডেন্টিটি, কিন্তু তার কোনো আইডেন্টিটি থাকছে না। এবং আমি নাম করলাম না সেই চ্যানেলগুলোর, যারা একেবারে লাউডলি বিজেপির হয়ে বলছে, যখন তাদেরকে বলছি তুই তো মিথ্যে কথা বলছিস, তখন বলছে দাদা এটা না করলে আমার চলবে না, ব্যক্তিগত স্তরে। তোমার নিজেরও একটি ইন্ডিপেন্ডেন্ট ইউটিউব চ্যানেল আছে, হ্যাঁ, প্রসূন আচার্য জার্নালিস্ট বলে, প্রসূন আচার্য জার্নালিস্ট বলে। তোমার ইন্ডিপেন্ডেন্টলি যারা জার্নালিজম করছে, যেমন তোমার কারোর প্রতি সেই অর্থে কোনো দায়ভার নেই, তো সেই ধরনের যারা জার্নালিজম করছেন তাদের মধ্যে কি তুমি গতি মিডিয়ার প্রভাব দেখতে পাচ্ছ? প্রচুর এই ধরনের ইউটিউব আছে, লটস অফ ইউটিউবকে বিজেপি এইবার ফান্ডিং করছে। বেশ কিছু সাংবাদিক ব্যক্তিগতভাবে করে, তাদেরকে বিজেপি ফান্ডিং করছে। বিজেপি ফান্ডিং করছে মান্থলি ফান্ডিং। বিজেপি 3টে রেটে টাকা দেয়, 1.5 লাখ, 1 লাখ, এই ভোট পর জুন অবধি দিচ্ছে 50,000। আইপ্যাক টাকা দিচ্ছে আবার তৃণমূলের কিছু লোককে, তারা শুধু তৃণমূলের হয়েই বলছে, তাদের রেট আরও কম, 40,000, 50,000, 22,000, মাল কম, তারা তাদের হয়ে বলছে। আর বিজেপির হয়ে বলে এত টাকা দিচ্ছে, বিজেপির হয়ে বলে টাকা জুন অবধি দেবে। খুব ইন্টারেস্টিং। এই সম্প্রতি বলতে বাধা নেই, আমারই ঘনিষ্ঠ বন্ধু সরকারি একেবারে মিডিয়ার শীর্ষস্তরে আছেন, তিনি একটা লাইভ করে এদেরকে গালাগাল করেছিলেন যাদের বিজেপির হয়ে পড়ছে। যিনি বলেছিলেন তিনি আরএসএস করেন, তাই জন্যই সরকারি মিডিয়ার ওইরকম টপমোস্ট পোস্টে আছে। পরে তাকে জিজ্ঞেস করলাম যে আজ ওরে তোর তো তুই যা বলিস তুই তো প্রচারকই, ধর ওই সরকারি মিডিয়াতেই বলছিস, তুই এদেরকে বললি কেন? এরা তো বিজেপির হয়ে বলে, বলে তো জুন মাসের পর তো কারো কাজ টাকা পাবে না, চালাবে কি করে? ওকে, শেষ প্রশ্ন। দীর্ঘদিন ধরে তুমি সাংবাদিকতা করছো এবং পলিটিক্যাল বিটই কাভার করতে, ফলে মানে রাজনীতির গলি তস্য গলি আবার রাজপথ সবটাই তোমাদের খুব চেনা বৃত্ত। ইদানিং লাস্ট ধরো 1 দশক বা তার চেয়ে সামান্য কিছু বেশি সময় জুড়ে ইলেকশন ক্যাম্পেইন ম্যানেজার বিদেশের মতো সবাই, প্রত্যেকেই, কেউ ডিরেক্টলি বলছে, কারুরটা আমরা জানি বা সেই সংস্থাটা বিরাট বলে আমরা খুব ভালোভাবে জানি, আবার কেউ গোপনে লুকিয়ে অন্য নামে ইলেকশন ম্যানেজার বা ক্যাম্পেইন ম্যানেজার সবাই অ্যাপয়েন্ট করছে। এই ইলেকশন ম্যানেজাররা কতটা ইম্প্যাক্ট ফেলে একটা রাজনৈতিক দলের কর্মকাণ্ডে এবং তার রেজাল্টে? ইম্প্যাক্ট ভালোই ফেলে, কারণ ডিজিটাল মিডিয়া তারা কিভাবে বলবে কি করবে অনেকটাই নির্ধারিত করে দেয়। এখন সবাই এটা নিচ্ছে, বিদেশেও ছিল, তারা বলে দেয় এই ইস্যুটাকে। ওরা তো খালি ডাটা অ্যানালিসিস করতে থাকে যে এই সেক্টরটাকে ধরো, এই সেক্টরটাকে করো। গত বছর যখন ওই দিদিকে বলো, এটাও আইপ্যাকের ছিল। তারপরে এই লক্ষ্মীর ভাণ্ডার পুরোটাই আইপ্যাকের, মানে প্রশান্ত কিশোর লঞ্চ করিয়েছিল। এই বছর বিজেপি প্রচুর লোককে দিয়ে করি যেরকম, কিন্তু ফাইনাল কলটা বোধহয় পলিটিক্যাল পার্টিকে নিতে হয়। যেরকম এই বছর ডিএমকে স্ট্যালিন 3টে এইরকম সংস্থাকে নিয়োগ করেছে, প্রতিদিন ডাটা নিচ্ছে, একটা না 3টে, তার মধ্যে আইপ্যাকও আছে, আরও 2টো সংস্থা আছে। প্রতিদিন তাদের কাছ থেকে ডাটা নিচ্ছে, ডাটা ফিট করছে, করে নিজেদের একটা অ্যানালিটিক্যাল উইং করেছে, তারা ফাইনালি যা বলছে সেটা করছে। ম্যাক্সিমাম বড় দল অনেক ক্ষেত্রে এইটা করে, যে একাধিকের ওপর। আমি জানি না তৃণমূল শুধু আইপ্যাকের ওপর ডিপেন্ডেন্ট যদি হয় তাহলে তৃণমূল বিরাট ভুল করতে চলেছে। আমি জানি না, মমতা ব্যানার্জি বারবার তার নিজস্ব মেধা দিয়ে সেটাকে অতিক্রম করে যান, কিন্তু কোনো একটা অংশ, কারণ এদের অ্যাকচুয়ালি কারোর কাছে তো কোনো দায়বদ্ধতা নেই, এদের টাকার কাছে দায়বদ্ধতা। মানে আমি আমার প্রডিউস, এ তো কোনো গ্যারেন্টি নেই আমি আমার এই ক্যাম্পেইনে জেতাবেই। এই প্রশান্ত কিশোর বিজেপিকে জিতিয়েছে, এই প্রশান্ত কিশোর নিজে হেরেছে, এই প্রশান্ত কিশোর কংগ্রেসকে জেতাতে পারেনি, আবার অমুককে জিতিয়েছে তেলেঙ্গানায়। সুতরাং ওরা ওদের মতো করে ফ্রেমওয়ার্ক করে, যে ফ্রেমওয়ার্কে পলিটিক্যালি কার কতটা চান্স আছে, কে কতটা গ্রহণযোগ্য, সেগুলোকে ডাটা অ্যানালিসিস করে কিভাবে স্কিম লঞ্চ করতে হবে, কি করতে হবে, সেগুলো ফিট করে। তো এটা একটা ভূমিকা নিঃসন্দেহ আছে, কিন্তু আমার এন্ড অফ দ্য ডে যেটা মনে হয় যে একজন পলিটিশিয়ান, একজন ডাক্তার যেরকম অনেকক্ষণ নাড়ি টিপে বুঝতে পারে তার রোগের লক্ষণ, সেরকম একজন জেনুইন পলিটিশিয়ান তিনি বুঝতে পারেন যে অ্যাকচুয়ালি মানুষ কি ভাবছে, মানুষ কি চাইছে,
এবং মানুষ এই কাজটা আমার ভালোভাবে নেবে না ভালোভাবে নেবে না ইলেকশনের আগে অনেক সময় ভুল করেন, সে ভুল হতে বা ইন্দিরা গান্ধীও ভুল করেছিল ৭৭ সালে, হেরেছিল, কিন্তু তিনি তার মতো সিদ্ধান্ত নিতে থাকেন। বুদ্ধবাবু 2011-তে নিজে তালিকা করেছিলেন, 2006-এও করেছিলেন অনিল বিশ্বাস মরে যাওয়ার সময়। অনিল বিশ্বাসের তালিকা ছিল, বুদ্ধবাবু করেছেন, জিতেছিলেন, 11 হেরেছিলেন, বাট তার নিজের যা ফিডব্যাক তার উপর একটা আস্থা রাখতে হয়। কিন্তু এখন যত দিন যাচ্ছে লোকে তো তত ডাটা সায়েন্স, ডাটার উপরে নির্ভর করছে, কিন্তু ফাইনাল কলটা কিন্তু নেতাকেই নিতে হয়। এখন বিজেপির ক্ষেত্রে একটা সুবিধে হচ্ছে নরেন্দ্র মোদীর অরাটা এমন একটা জায়গায় ওরা তৈরি করে ফেলেছে যে নরেন্দ্র মোদী 5% ভোটকে ক্যারি করতে পারেন, সর্বভারতীয়ভাবে হোক রাজ্য স্তরে হোক 5% ই ক্যারি। আজকে যদি নরেন্দ্র মোদী জাস্ট অফ হয়ে যায়, স্ট্রেট আওয়েতে বিজেপির 5-7% ভোট পড়ে যাবে, কেউ ঠেকাতে পারবে না। যেটা মমতা ব্যানার্জি নিজে তৃণমূলের অন্তত 15% ভোট ক্যারি করেন, 10-15%, তিনি যে মুহূর্তে অফ হয়ে যাবেন অভিষেক ব্যানার্জি বা অন্যদের দিয়ে সেটা কোনোদিন হবে না। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একটা অদ্ভুত ব্যাপার আছে, আমি অনেক ভেবেচিন্তে দেখেছি এবং কথা বলেও দেখেছি। আমরা যতই পার্টির কথা বলি না কেন, আলটিমেটলি পশ্চিমবঙ্গের ভোটে পার্সোনালিটি ম্যাটার। বিধান রায় ম্যাটার করতেন, প্রফুল্ল সেন ম্যাটার করতেন, সিদ্ধার্থ শঙ্কর রায় ওই তালেগোলের অবস্থাতে ইন্দিরা গান্ধী সহায়তা নিয়েও তখন একটা রাজ্যে অ্যানার্কি নকশাল ম্যাটার করেছিলেন। দেন জ্যোতি বাসু, দেন বুদ্ধদেব ভট্টাচার্য, দেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার বিজেপির পক্ষে এই যেরকম বিহারের ক্ষেত্রে যদি দেখি, নীতিশকে তো সরিয়ে দিল, কিন্তু ভোটটা কিন্তু নীতিশকে রেখে করতে হয়েছে। নীতিশ একজন ইঞ্জিনিয়ার, নীতিশ একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার এবং ইন্টারেস্টিং কথা, নীতিশ কুমার এত আর্টিকুলেট, আমাকে সুশীল মোদী বলেছিলেন যখন এমার্জেন্সির সময় মুভমেন্ট হচ্ছে তখন বিবিসি বা অন্যান্য যারা আসতেন ইংরাজিতে কথা একমাত্র নীতিশই বলতে পারতো, মানে নীতিশ ওয়াজ দ্য স্পোক্সম্যান। ফলে নীতিশকে কিন্তু কেউ হটাতে পারেনি বিজেপিতে ইলেকশনের সময়। ইভেন আমরা মধ্যপ্রদেশ ইলেকশনের সময় কিন্তু শিবরাজ সিং চৌহানকেই কিন্তু রেখে ইলেকশনটা করতে দেখলাম, ওরা কিন্তু বলেনি কাকে করবে। তো এইবারে সেইটা তো ম্যাটার করে, ফাইনাল কল তাকেই নিতে হয়। তো সেই কলটা নেওয়ার উপরে কিন্তু অনেকটা নির্ভর করছে কে কিভাবে কল নেবে ফাইনালি, অর্থাৎ তার নিজস্ব সিদ্ধান্ত কিভাবে অ্যাপ্লাই করবে। এই রাহুল গান্ধীর যে ভারত জোড়ো যাত্রা ছিল, দ্যাট ওয়াজ অলসো স্ক্রিপ্টেড বাই এজেন্সি, কিভাবে করবে তার ফল রাহুল গান্ধী পেয়েছে। এবার পরবর্তীকালে রাহুল গান্ধী পাবলিকের সাথে কানেক্ট করে তাকে নিজে সিদ্ধান্ত নিতে হবে। সমস্ত পৃথিবীতে সবাই ভুল হোক ঠিক হোক, পলিটিশিয়ানদের এই দক্ষতা থাকে বলেই তারা তাদের থেকে অনেক লেস কোয়ালিফাইড হয়েও আইএএসদের থেকে, ইঞ্জিনিয়ারদের থেকে তাদের মাথায় পা দিয়ে চলতে পারে। থ্যাংক ইউ সো মাচ। কেমন লাগলো আজকের পর্ব অবশ্যই আমাদের জানান, কমেন্ট করে জানান, লাইক করুন, সাবস্ক্রাইব করুন অবশ্যই। সেই সঙ্গে প্রসূনদার একটা অসাধারণ চ্যানেল আছে যেটার নাম প্রসূন আচারিয়া জার্নালিস্ট, সেটাকেও সাবস্ক্রাইব করুন। যারা পলিটিক্যাল বিভিন্ন ধরনের ইন্টারেস্টিং খবর জানতে চান অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন। আর প্রসূনদার সঙ্গে এটাই আমার একমাত্র এপিসোড হবে, একদম ভাববেন না যত ভোট এগিয়ে আসবে আমি এনাদেরই দ্বারস্থ হব, কারণ এই বিষয়ে আমার জ্ঞানগম্যি আপনাদের চেয়ে ভালো আর কে জানে। আপনারা অনেকে আমাকে বলছেন ও কি দরকার তোমার রাজনীতি নিয়ে এপিসোড করার, অন্যান্য যা যা করছো সেগুলোই করো না, কিন্তু কি বলুন তো, আমার ইচ্ছে খেতে যখন বসেছি বাফেতে যা যা আছে সব আমি একটু একটু করে খাবো, খুব বেশি করবো না চিন্তা নেই। তবে এইরকম ইন্টারেস্টিং এপিসোড যদি আরও শুনতে জানতে ইচ্ছে করে আমাদের অবশ্যই কমেন্টে লিখে জানান, আপনার কি মনে হচ্ছে সেটাও জানান। আর পিন কমেন্টে আপনাদের জন্য একটা প্রশ্ন আছে, সেটার উত্তরটাও অবশ্যই লিখে জানান। ধন্যবাদ, খুব ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামী সপ্তাহে। থ্যাংক ইউ সো মাচ, গুড নাইট।